তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলবো না আমরা। এই টপিকের আসলে দুইটা সাব টপিক আছে, একটা হচ্ছে উইথ ক্লু বলি, আমরা উইদাউট ক্লু বলি, কিন্তু এসেনশিয়ালি এই দুইটার নিয়ম কিন্তু এক। হ্যাঁ, শুধু একটাতে ক্লু দেয়া থাকবে, বক্সের মধ্যে শব্দ দেয়া থাকবে, একটাতে থাকবে না। সো মোটামুটি 85% to 90% যদি আমরা বলি ট্যাকটিক্স স্ট্র্যাটেজি সবকিছু এক হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এই টপিকটা আমরা সচরাচর আহ, যেমন আমাদের এইচএসসি তে আছে ইংলিশ ফার্স্ট পেপারে, আর এসএসসি তে আছে ইংলিশ সেকেন্ড পেপারে। সো এইচএসসি তে মানে আমাদের আমরা যারা যে ক্লাসে উপস্থিত আছি, আমাদের প্রথমে যে তিনটা প্যাসেজ থাকে, তারপরে 4 নম্বর 5 নম্বর আমাদের যে এই দুইটা টপিক থাকে, 10 এবং 5, মোট 15 মার্ক কিন্তু আমাদের এই টপিক থেকে আমরা পাবো। সুতরাং আমাদের এই জায়গাতে খুব একটা মানে হেলায় ফেলায় রাখার কোনো সুযোগ নেই। আমাদেরকে জানতে হবে কিভাবে এই টপিকটাতে 100% মার্ক নিয়ে আসা যায়। অনেকে একটা জিনিস ভুল করে, আমি প্রথমেই কয়েকটা মানে মিথ বাস্টার দিয়ে শুরু করি। একটা মিথ আছে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে তো গ্রামার নেই। ফার্স্ট পেপারে গ্রামার আছে কি নাই এইটা বোঝা যায় আসলে এই টপিকটা থেকে। কারণ এই একটা টপিকে যতগুলা গ্রামারের নিয়ম আছে, সেটা ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে আর্টিকেল, প্রিপোজিশন, পার্টিসিপের প্লেসমেন্ট, সব কিছুর গ্রামার নলেজ কিন্তু আমাদের এই টপিকের জন্য লাগে। তো আসলে সবকিছুকে একটা ক্লাসে এইভাবে কভার করা ঠিক না আমি বলবো। হ্যাঁ, উচিত না, ঠিক না, এবং সম্ভবও না। তারপরেও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এইটাকে একদম বেসিক থেকে আমরা হচ্ছে নিতে পারি, এবং শেষে আমরা হচ্ছে দু একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখবো যে আসলে কতটুকু আমরা পারলাম। আচ্ছা, তো তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু অ্যাক্রস দা মানে অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আমাদের এখন প্রেজেন্স আছে। আমাদের ফেসবুক পেজে তো তোমরা যুক্ত আছোই, নেক্সট ইনস্টিটিউটে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, আমাদের টিকটক আছে। আর আমাদের যে নেক্সট জেন ইনস্টিটিউটস কমিউনিটি, এটা আমার কমিউনিটি গ্রুপ আছে। গ্রুপে কিন্তু আমাদের প্রত্যেক দিন গ্রামারের রুলস, আমাদের পোলস, এগুলো শেয়ার করা হয়। তোমরা কিন্তু আহ, এই সমস্ত জায়গায় কানেক্ট থাকতে পারো, কারণ যখনই যেখানে যাওয়া না কেন, অন্তত কিছু পড়াশোনা সংক্রান্ত জিনিস আসলেও ওই যে সময়টা তুমি সোশ্যাল মিডিয়াতে হয়তো ব্যয় করছো, তার একটা প্রোডাক্টিভ কিছু এখানে আসবে। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে যেটা করব, প্রথমে আমরা মূলত এটা বলে দিই যে আমাদের এই গ্যাপ ফিলিং জিনিসটা আসলে কি। আমাদের টপিকের নাম কিন্তু উইথ ক্লু উইদাউট ক্লু না। যদি আমরা দেখি এনসিটিভি কর্তৃক প্রণীত যে সিলেবাস, সেখানে আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি। এখন গ্যাপ ফিলিং এটা যেমন একটু আগে বললাম, যেটা এসএসসি এইচএসসি দুই জায়গাতে আছে। এসএসসির ক্ষেত্রে ইংলিশ সেকেন্ড পেপার, এটা কোয়েশ্চেন নাম্বার 1-এ আসে। আর এইচএসসি এর ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেন নাম্বার 4-এ আসে। আচ্ছা, তো গ্যাপ ফিলিং এটা মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের শূন্যস্থান থাকবে, সেটাকে মানে পূরণ করতে হবে, ফিল করতে হবে। এখন এটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমাদের বেশ কিছু একদম, যদি আমরা আসি যে বেসিক লেভেলের জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে। যে এক, আমাদের তো শব্দ ভান্ডার খুব ভালো মতো আয়ত্ত থাকতে হবে। ভোকাবুলারি যদি আমরা না জানি খুব ভালো মতো, তাহলে কিন্তু এই টপিকে ভালো করতে পারবো না। অনেক ক্ষেত্রে আমাদের আননোন অনেক শব্দ আসতে পারে। যেমন এমন অনেক শব্দ আছে যেটা আমি জানি না, কখনো দেখিও নি। তোমাদের ক্ষেত্রে এটা হয়তো আরো একটু বেশি। কিন্তু তার মানে কি আমরা এটাকে অ্যাটেম্প্ট করব না? আমরা কি তাহলে একদমই পারবো না? না। যদি আমি শব্দ একদম আননোন থাকে, যদি নাও জানি, তবুও কিন্তু আমরা এটা অ্যাটেম্প্ট করতে পারি। এর জন্য কিছু সহজ টেকনিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা কন্টেক্সচুয়াল মিনিং বোঝার জন্য অনেক কিছু করা যায়, আমরা সেটাও দেখবো। আর পাশাপাশি আমরা গ্রামার সেন্সের যে ব্যাপারটা বললাম, তার মানে আমাদের দুইটা অ্যাঙ্গেলে যদি আমরা এই টপিকটাকে চিন্তা করি, একদিকে থাকবে হচ্ছে গ্রামার সেন্স, আর একদিকে থাকবে হচ্ছে ভোকাবুলারি। এই দুইটা হচ্ছে আমাদের মূল জায়গা যেখানে আমাদের কাজ করতে হবে এই টপিকটা সহ, আমাদের যে এর পরের টপিকটা মানে উইদাউট ক্লু, এই দুইটা পারার জন্য। এখন আসি আমাদের গ্যাপ ফিলিং গুলা দেখতে কেমন হয়। যেমন এই যে একটা প্রশ্ন দেখো, এটা হচ্ছে ঢাকা কলেজ 2026, এই যে মানে মাত্র তোমাদের যে টেস্ট পরীক্ষা দিলা, এই টেস্ট পরীক্ষার একটা প্রশ্ন। সো এই জায়গাতে এরকম ভাবে দেওয়া থাকবে, রিড দ্য ফলোইং টেক্সট, মানে এই যে পুরো একটা প্যাসেজ দেওয়া আছে, তোমাকে এটা পড়তে হবে। এবং এখানে মাঝে মাঝে গ্যাপ দেওয়া আছে, মোটামুটি এখানে 10টা গ্যাপ। এবং এই 10টা গ্যাপ 0.5 করে যদি হয় তাহলে 5 মার্ক। আর আমাদের এই যে বক্সটা দেওয়া আছে, এই বক্স এটা হচ্ছে আমাদের ক্লু ওয়ার্ডস। তো অনেক সময় আমাদের হয় কি, আমরা আসলে বুঝি যে বক্সের কোন শব্দটা আমাদের গ্যাপের কোন জায়গাতে বসবে, এবং সেইভাবে দিও, কিন্তু আমরা নাম্বারটা পাই না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে গ্রামার সেন্সটা প্রপারলি আমাদের মানে ডেভেলপ না। আমরা জানি না আসলে কোন জায়গায় নাউনের জায়গা, কোন জায়গায় অ্যাডজেক্টিভের জায়গা, কোনটা অ্যাডভার্বের জায়গা।
এবং নাউন করতে হলে আমি কিভাবে আসলে নাউন করব, একটা অ্যাডজেক্টিভে কিভাবে অ্যাডভার্ব করা যায়। তো এই সমস্ত ধরনের জিনিসগুলো যখন আমরা মানে মাথায় রাখবো, ক্যালকুলেট করে বসাবো, তখন কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা এখানে জিরো হয়ে যাবে। আচ্ছা, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, এই যে একটা ক্যাডেট কলেজের, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এটা হচ্ছে 2025-এর প্রশ্ন। আমি এই দুইটা প্রশ্ন স্পেশালি রেখেছি, আমরা যে ক্লাসের শেষের দিকে ট্রাই করব এই দুটো প্রশ্ন সলভ করার। ঠিক আছে? এখন আমরা যদি চলে আসি এসএসসি ভার্সেস এইচএসসি, তো এসএসসির ক্ষেত্রে তো আমরা অলরেডি এটা বলেছি যে সেকেন্ড পেপারে আসে, আর এইচএসসির ক্ষেত্রে ফার্স্ট পেপারে আসে। তো বৈশিষ্ট্যটা একটু বলি। এসএসসির ক্ষেত্রে সাধারণত আমরা দেখি প্রিপোজিশন, আর্টিকেল, তারপরে বেসিক পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্নগুলো বেশি আসে। এইচএসসির ক্ষেত্রে অন দা আদার হ্যান্ড আমরা দেখি যে কন্টেক্সচুয়াল ভোকাবুলারি থেকে একটু আমাদের বেশি এখানে জোর দিতে হয়। আমাদের ওয়ার্ড ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা একটা নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে পারি, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করতে পারি, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেয়। তবে মোর অর লেস সেম, ঠিক আছে, দুইটাই কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের প্রধান যে ভয়ের জায়গাটা, সেটা হচ্ছে যে বক্সের শব্দ তো চিনি কিন্তু গ্যাপে মেলাইতে পারি না, বাট স্যার গ্যাপে দিই ওটা নাম্বার পায় না। তো অনেক ধরনের জিনিস আমাদের এখানে ফেস করতে হয়। এর কয়েকটা কারণ আমি খুঁজে বের করার চেষ্টা করছি। নাম্বার ওয়ান হচ্ছে ব্লাইন্ড মেমোরাইজেশন। একদম আমরা চোখ টোক বন্ধ করে ঠাড়া মুখস্থ করা শুরু করি টেস্ট পেপার থেকে, যে স্যার যেহেতু বলছে যে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখবা, ঢাকার প্রথম সারির কলেজের প্রশ্নগুলো দেখবা, তো এগুলো আমি একদম মুখস্থ করে চলে যাচ্ছি। হ্যাঁ, সেম প্রশ্নও যদি আসে, তারপরেও তোমরা পারবা না যদি মেমোরাইজেশন করো। কারণ দেখো, ধরো সেম প্রশ্ন এসেছে, হ্যাঁ ওই প্যাসেজটাই দিয়েছে, কিন্তু গ্যাপের জায়গাগুলো হয়তো পাল্টে দিয়েছে, তোমার আর সম্ভব না। ঠিক আছে? তাহলে এইটা একটা। আর একটা হচ্ছে যে ভোক্যাব ডেফিসিয়েন্সি। যেমন আমরা যদি ডাক্তারের কাছে যাই, অনেক সময় টেস্ট করে বলে না আয়রন ডেফিসিয়েন্সি আছে। ডেফিসিয়েন্সি মানে কি? ডেফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার এই যে শূন্যতা, ঠিক আছে, রক্ত শূন্যতা, ঠিক একইভাবে তোমার ভোক্যাব ডেফিসিয়েন্সি আছে। অর্থাৎ তুমি শব্দের অর্থ খুবই কম জানো, অথবা কনটেক্সট অনুযায়ী বুঝতে পারো না। হয়তো অনেক শব্দ জানো, কিন্তু ওই শব্দের যে বিভিন্ন ধরনের মানে মিনিং হতে পারে, কনটেক্সট অনুযায়ী যে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, সেইটা হয়তো তুমি জানো না। তো এটাও একটা বড় প্রবলেম। আর আরেকটা হচ্ছে ইগনোরেন্স অফ গ্রামার, মানে কোন গ্যাপে কোন পার্টস অফ স্পিচ বসবে সেটা নিয়মটা না জানা। সো দিজ আর দ্য থ্রি মেইন প্রবলেমস যেটা আই হ্যাভ আইডেন্টিফাইড। আমরা যখন এই টপিক গুলা হচ্ছে সলভ করি, তখন আমরা এগুলো ফেস করি। ঠিক আছে? সো ফার সো গুড। তোমরা সবাই কি বুঝতে পারছো আমরা আজকে আসলে কিভাবে কোন ওয়েতে এই টপিকটাকে ডিল করব? আহ, একটু আমাকে ইয়ে করতে হবে, চ্যাট বক্সে ওয়াই এন এগুলা লিখে বলতে পারো। তোমাদের মাইক্রোফোন অন করার তো সুযোগ আছে, সো ওকে, ঠিক আছে, গট ইট। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের সব থেকে বড় ভুলটা কোনটা হয়। অনেক সময় এই যে বললাম যে আমাদের গ্যাপে যে শব্দ দেয়া মানে দিতে হবে সেটা আমরা বক্স থেকে ঠিকই নিই, কিন্তু আমরা আসলে ওই ফর্মটা চেঞ্জ করতে পারি না। এর কারণ হচ্ছে ওই যে গ্রামার আর কনটেক্সট অনুযায়ী আমরা শব্দটা আসলে কিভাবে বসাবো, কোন ফর্মটা চেঞ্জ হবে, এইটা আসলে না বুঝাটা। সেটার জন্য তোমাদের আসলে কি কি শিখতে হবে, সেটার জন্য তোমাদের সেকেন্ড পেপারে আমাদের অনেকগুলো টপিক দেওয়া আছে। যেমন ধরো রাইট ফর্ম ভার্ব, এটা সব থেকে ক্রুশাল একটা বিষয়। রাইট ফর্ম ভার্ব তোমাকে জানতে হবে, তোমাকে মডিফায়ার নলেজ থাকতে হবে, তোমার আর্টিকেলের নলেজ থাকতে হবে, তোমার প্রোনাউনের নলেজ থাকতে হবে। ঠিক আছে? মানে বাকি থাকলো কি? সেইভাবে যদি চিন্তা করি, তাহলে একটা জায়গাতে কিন্তু আমাদের সব কিছুর একটা সংমিশ্রণ ঘটছে। তো সেটাও আমরা একটু দেখি। যেমন ধরো এটা বক্স, বক্সের মধ্যে দেয়া আছে এডুকেট, দেয়া আছে ন্যাশন, দেয়া আছে পভার্টি। এখন প্রশ্নের মধ্যে এরকম দেয়া আছে উই নিড টু বিল্ড অ্যান ড্যাশ ন্যাশন। এখন তুমি এই জায়গাতে দিবা কি? বক্সের মধ্যে তো আছে এডুকেট, তাহলে ন্যাশন 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 তো হয় না, পোভার্টি ন্যাশন তো হয় না। সো এডুকেটটা আমি দিয়ে দিলাম। বাট যখন তুমি এডুকেট দিচ্ছ, তোমার মাথার মধ্যে এই জিনিসটা আসতে হবে যে এই যে ন্যাশন, দিস ইজ আ নাউন, রাইট? এখন নাউনের আগে আমরা কি বসাতে পারি, এইটা চিন্তা করতে হবে। নাউনের আগে আমরা কি বসাতে পারি? এখন নাউনকে মডিফাই কে করে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আবার আমরা একটা সিকোয়েন্সও শিখবো, সেখানে আমরা দেখবো যে ডিটারমিনারের পরে অ্যাডভার্ব বসে, তারপরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে নাউন বসে। ঠিক আছে? সেই হিসাবে যদি চিন্তা করি, এই যে অ্যান একটা ডিটারমিনার আছে, তারপরে এই যে এদিকে নাউন আছে, মাঝখানে যদি একটা শব্দ হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এখন এই যে এডুকেট শব্দটা, এইটা আসলে অ্যাডজেক্টিভ কি কি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। তো এডুকেটটা কি? তো একটু বলো তো, এডুকেটটা আসলে কোন পার্টস অফ স্পিচ?
এডুকেট মানে কি? শিক্ষা দেয়া। কোন পার্সোনাল হলো তাহলে? এক্স্যাক্টলি, ভার্ব। এডুকেট ইজ নট আ নাউন, মিস্টার তানভীর। রিচেক। এডুকেট ইজ আ ভার্ব। এখানে লাগবে আমাদের অ্যাডজেক্টিভ। যদি আমরা এটাকে এডুকেশন করি, সেটা হয়ে যাবে নাউন। অ্যাডজেক্টিভ কিভাবে করা যায় জানো? আমরা ওই যে নন ফিনাইট ভার্ব যখন শিখেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ড হইতে পারে, যেটা নাউনের মতো কাজ করে। আবার ভার্ব প্লাস আইএনজি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তো এইখানে তো এডুকেটিংটা হয় না। আমাদের ভি3 যেটা, এটা হলো পাস্ট পার্টিসিপল, এটাকেও কিন্তু আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে এডুকেট, ওর সাথে যদি আমরা লাস্টে যে ইডি যুক্ত করে দিই, এডুকেটেড, মানে যেটা ভি3 হবে, এটা পাস্ট পার্টিসিপল কি অ্যাডজেক্টিভের কাজ করে না? তাহলে আমরা যদি এখন বলি উই নিড টু বিল্ড অ্যান এডুকেটেড নেশন, ডাজন্ট ইট মেক সেন্স? অবশ্যই। এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এটা অবশ্যই আমাদের এখানে একটা সঠিক অ্যান্সার হিসেবে আমরা ধরতে পারি। আমরা এই কনসেপ্টটা কি বুঝতে পারছি যে কিভাবে আমরা এটাকে চেঞ্জ করলাম, কোন সূত্র ধরে আমরা চেঞ্জ করলাম, কেন চেঞ্জ করলাম? একটু পরে আমরা একে একে আসবো যে আসলে আমরা কিভাবে এগুলাকে আইডেন্টিফাই করব, কিভাবে ট্রান্সফর্ম করব, কিভাবে বুঝবো কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। আমাদের এই যে সিকোয়েন্সের কথা, সেটাও আমরা দেখবো। বাকিরা? আচ্ছা, সাকিব, তানভীর। এই আর্মিন, আনিকা, সঞ্জিদা কোথায় সব? চ্যাট বক্সে উপস্থিতি নেই কেন? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সেটা চ্যাট বক্সে লিখতে হবে। ওকে, আমরা চলে আসি এবার। প্রথমে কিছু ট্যাকটিক্স আমি বুঝাবো। আমরা কিছু হ্যাকস তোমাদের যখন খাতায় প্র্যাকটিস করবা, পরীক্ষার খাতায় যখন লিখবা, সেটার জন্য। হ্যাঁ, এখন থেকে যখন এই টপিকগুলো আমরা সলভ করব, প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বক্সের দিকে তাকাবো না। প্রথমেই যখন প্রশ্নটা আমরা অ্যাটেম্প্ট করব, বক্সটা আগে বাদ দাও, বক্সের দিকে তাকাও না আগে। মানে তোমার যে পুরো প্যাসেজটা আছে, প্যাসেজের থিমটা বোঝার চেষ্টা করো। ডোন্ট গেট মি রং, যে স্যার পুরো একবার প্যাসেজটা যদি পড়ে নি অনেক সময় চলে যাবে। পুরো প্যাসেজ লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার দরকার হয় না। তুমি স্কিমিং করো। স্কিমিং মানে হচ্ছে একদম মানে দ্রুত পড়ে যাও, তাহলে বুঝতে পারো মোটামুটি এটা আসলে কি নিয়ে লেখা। যখন তুমি থিমটা বুঝবা, তোমার ব্রেন কিন্তু নিজে থেকেই কিছু কিছু শব্দ দেখবা তোমাকে সাজেস্ট করছে। যেমন, মানে ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে এই জায়গাতে ধরো একটা প্যাসেজ কি দিয়ে দিলাম, ট্রাফিক জ্যাম, হ্যাঁ, যে ট্রাফিক জ্যাম দিয়ে দিচ্ছে। এখন ট্রাফিক জ্যাম নিয়ে যখন তুমি পড়ছো, তোমার মাথার মধ্যে দেখো কিছু শব্দ কিন্তু অলরেডি চলে আসছে। যেমন, তুমি প্রথমে দেখো বাংলাদেশে ঢাকা শহর, ট্রাফিক জ্যাম, তারপরে ন্যারো রোড। হ্যাঁ, রোডের মধ্যে অনেক পথহোলস আছে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরো এখানে গুরুত্ব দিতে হবে এই খাতে। আমাদের মানুষজনকে আরো বেশি সচেতন হতে হবে। দেখো, অনেক ধরনের শব্দ কিন্তু আমার মাথার মধ্যে চলে আসবে তখন, ইজিলি। তো এই ব্যাপারটা কিন্তু অনেক হেল্প করে সাবকনশিয়াস মাইন্ডে। এরপরে তুমি যখন বক্সের দিকে তাকাবা, তারপরে যখন উত্তর মেলানোর জন্য চেষ্টা করবা, তোমার জন্য কিন্তু ইট উইল বিকাম ওয়ে ইজিয়ার। যদি এটা বিশ্বাস না হয়, এটা ট্রাই করে দেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাক নাম্বার 1। প্রথমে বক্সে না দেখে আমরা আগে ওই প্যাসেজের থিমটা বোঝার চেষ্টা করব, এবং ওর রিলেটেড যেই ভোক্যাব গুলা, সেইগুলা দেখবা তোমাকে মানে নিজের কাছে আসতে দিতে হবে। আচ্ছা, এইবার আমরা যে সিকোয়েন্সটার কথা বলেছি, সিকোয়েন্সের আগে আমরা অন্য কোনো একটা টপিকে মনে হয় শিখেছিলাম। মোটামুটি এই সিকোয়েন্সটা দিয়ে তুমি 50% গ্যাপ সলভ করতে পারবে, দ্যাটস ফর শিওর। সেটা হচ্ছে কি? ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এর মানে কি? এর মানে হচ্ছে, মাথায় রাখো, যদি দেখো ডিটারমিনার আছে এবং তারপরে একটা মাত্র শব্দ, মানে একটা মাত্র গ্যাপ, ঠিক আছে, তাহলে সেটা ডেফিনেটলি নাউন বসবে। মানে নাউন এটা এখানে থাকবে। আচ্ছা, ডিটারমিনারের পরে যদি দুইটা শব্দ হয়, ধরো ওয়ার্ড 1 প্লাস ওয়ার্ড 2, তাহলে এই ওয়ার্ড 1টা হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড 2টা হবে নাউন। ঠিক আছে, যদি তিনটা হয় ডিটারমিনারের পরে, তাহলে হবে অ্যাডভার্ব, তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে নাউন। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিটারমিনার কোনগুলা, এটা প্রশ্ন আসতে পারে।
যদিও আমরা মডিফায়ার টপিকে ডিটারমিনার একদম আদ্যপান্ত সব আলোচনা করেছি, ডিটারমিনার আসলে কোনো একক আহ, বিষয় না। হ্যাঁ, ডিটারমিনার মানে ওর মধ্যে অনেকগুলা এলিমেন্ট আছে। যেমন আর্টিকেল। আর্টিকেল কি কি? এই যে দা, এ, এন্ড, ডিটারমিনার। যেমন পসেসিভ। পসেসিভ কোনগুলা? পসেসিভ হচ্ছে যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে সব ডিটারমিনার। যেমন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কোনগুলা? ওই যে দিস, দ্যাট, দিস, দোজ। যেমন ধরো ডিস্ট্রিবিউটিভ, যেমন ধরো কোয়ান্টিফায়ার। ঠিক আছে, কোয়ান্টিফায়ার তোমরা সবাই চিনো, মেনি, মাস, সাম। তো ডিটারমিনার নিয়ে আসলে তোমাদের আসলে ইস্যু হবে না, ডিটারমিনার বুঝতে পারবা, চিনতে পারবা, সমস্যা নাই। তো যখন দেখবা যে এরকম ডিটারমিনার আছে, এই ডিটারমিনারের পরে শব্দগুলা দেখবা। ঠিক আছে, ধরো এরকম একটা, আমি তোমাদের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ধরো এরকম লেখা আছে, এ ড্যাশ নাইস কার ইজ এটসেট্রা। আচ্ছা, এখন তোমার এই জায়গা থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে তুমি এখন দেখো, প্রথমে শূন্যস্থানের আগে আছে এ, হুইচ ইজ আ ডিটারমিনার, রাইট? এখন ডিটারমিনারের পরে তুমি দেখতে পাচ্ছ এই যে ভার্ব। তাহলে এতটুকু আগের অংশ, এটা পুরাটা একটা কিন্তু ফ্রেজ। এখন এরপরে তাহলে কয়টা ওয়ার্ড আছে ডিটারমিনারের পরে? একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো, এটা হচ্ছে নাউন। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ এটা হবে। আর অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে তোমার যদি এই জায়গায় গ্যাপের মানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে কোনোটা যদি অলরেডি অ্যাডভার্বে থাকে, তাহলে তো খুবই ভালো, তুমি সরাসরি এটা অ্যাডভার্ব হিসেবে এখানে বসাই দিলা। অথবা এই জায়গাতে এমন একটা শব্দ ধরো যেটা অ্যাডজেক্টিভ হিসেবে দেয়া আছে বক্সের মধ্যে অথবা নাউন হিসেবে দেয়া আছে, কিন্তু তুমি জানো যেটা অ্যাডভার্বের জায়গা, তোমাকে অ্যাডভার্ব বানাই নিতে হবে। তো অ্যাডভার্ব কিভাবে বানানো যায়, সেটাও তাহলে আমাদের একটা ইস্যু। তো আমরা একটু পরে দেখবো যে অ্যাডভার্ব কিভাবে বানানো যায়, অ্যাডজেক্টিভ কিভাবে বানানো যায়। তাহলে এখন এই জায়গাতে যে একটা অ্যাডভার্ব বলবে সেটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা এখানে বলতে পারি না যে আ ভেরি নাইস কার। তাহলে ভেরিটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। আমাদের এই সিকোয়েন্সের বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? যে সিকোয়েন্স দেখে কিভাবে আমরা ডিসাইড করব যে এখানে আসলে কোন পার্টস অফ স্পিচ বসবে। जी सर। ওকে, দেখো কিছু উদাহরণ আমরা এই ম্যাজিক সিকোয়েন্সটাকে অ্যাপ্লাই করে একটু দেখাই। এই জায়গাতে মনে করো একটা শূন্যস্থান আছে, হি ইজ অ্যান ড্যাশ বয়। তাহলে আমরা অ্যান, এটা একটা ডিটারমিনার, আর এরপরে একটা শূন্যস্থান দিয়ে আমরা একটা নাউন দিয়েছি। তার মানে নাউন, শূন্যস্থান, ডিটারমিনার, মাঝখানে কিসের জায়গা? মাঝখানে হচ্ছে একটা অবশ্যই অ্যাডজেক্টিভের জায়গা। এখন বক্সের মধ্যে দেয়া ছিল অনেস্টি। অনেস্টি। এখন তুমি বলে দিলা হি ইজ অ্যান অনেস্টি বয়। এটা শুনতেই প্রথম কথা, এটা শুনতেই খুব বেখাপ্পা লাগছে, সাউন্ডস ভেরি রং অন সো মেনি লেভেল। তাহলে আমার প্রথমে দেখতে হবে যে আচ্ছা, অনেস্টি যে দিলাম, ইজ দ্যাট অ্যান অ্যাডজেক্টিভ? নো, ইটস নট অ্যান অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা কিন্তু আমি খুব সহজে শিখিয়েছিলাম। কোনো একটা শব্দ অ্যাডজেক্টিভ নাকি কোনো একটা শব্দ নাউন, সেটা বোঝার জন্য ওর পাশে সিম্পলি আর কিচ্ছু করতে হয় না, আরেকটা নাউন দিতে হয়। যেমন ধরো অনেস্টি আর অনেস্ট, তুমি জানো না যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। তুমি কি করবা? ওর পাশে আরো একটা নাউন দিবা, যে কোনো নাউন, বয়, ম্যান, স্টুডেন্ট, ফাদার, মাদার, যা দিবা তাই। তাহলে তুমি দিলা যে ফাদার, তাহলে অনেস্টি ফাদার, অনেস্ট ফাদার। বলো তো কোনটা শুনে মনে হচ্ছে যে দিস মেক সেন্স, এটা শুনতে ভালো লাগছে আর মনে হচ্ছে যে না এরকমটা দেখেছি? ऑनेस्ट অনেস্ট फादर। ফাদার, এক্স্যাক্টলি। তাহলে এই যে অনেস্ট ফাদার, এই অনেস্টটা অবশ্যই তাহলে ফাদার নাউনটাকে মডিফাই করতে পারছে। দ্যাটস ওয়াই এইটা হবে অ্যাডজেক্টিভ। আর অনেস্টি ফাদার, এটা শুনে কেন মনে হচ্ছে বেখাপ্পা? কারণ ছোটবেলাতে কখনো শুনোনি তুমি। এই অনেস্টি নিজেও একটা নাউন, ফাদার এটাও একটা নাউন। তাহলে এইভাবেও কিন্তু তুমি একটু আলাদা করে দেখতে পারো যে আচ্ছা এটা অ্যাডজেক্টিভ কি নাউন। তো অনেস্টি এটা তো তোমার
অনেক কমন। অনেস্ট আমরা যে একটা অ্যাডজেক্টিভ এটা জানি, সেই জন্য হয়তো তোমার কাছে এটা সহজ মনেও হতে পারে। ধরো এমন একটা অ্যাডজেক্টিভ যেটা তুমি হয়তো জানো না যেটা আসলে অ্যাডজেক্টিভ কিনা, বা ইউ আর কনফিউজ। যেমন আমি অনেক সময় এটা দেখি যে এই যে ফুল, এইটা নিয়ে অনেকের কনফিউশন কাজ করে। একটা হচ্ছে ধরো ফুল, একটা হচ্ছে ফুলিশ। আমাকে এখন বলো তো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। অনেকেই এখানে প্রথমটাকে অ্যাডজেক্টিভ করে ফেলে। হ্যাঁ, ফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু তুমি যদি এখনই দাও, ধরো ম্যান অথবা ধরো দিলাম বয়, হ্যাঁ, ফুল বয় নাকি ফুলিশ বয়, মানে বোকা, এটা বোকা ছেলে, তাহলে এখন কোনটা, হুইচ ওয়ান ইজ মেকিং মোর সেন্স? অবশ্যই ফুলিশ বয়। তাহলে এই যে ফুল, এইটা কিন্তু একটা নাউন, আর এইটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, লাস্ট ওয়ান, হার্ড ওয়ার্ক আর হার্ড ওয়ার্কিং। বলো কোনটা এখানে অ্যাডজেক্টিভ, ওয়ান নাকি টু? অ্যাডজেক্টিভ কোনটা? সাকিব বলছে হার্ড ওয়ার্কিং। স্যার হার্ড আমরা ওয়ার্ক। এটা দুই ভাবে বুঝতে পারি যে এটা অ্যাডজেক্টিভ। কিভাবে? এক, এর সাথে আমি যে বললাম সহজ টেকনিক, আমরা হার্ড ওয়ার্ক নাউন দিই, হার্ড ওয়ার্কিং তারপর নাউন দিই, হার্ড ওয়ার্ক ম্যান, হার্ড ওয়ার্কিং ম্যান। সো হার্ড ওয়ার্কিং ম্যান, ম্যান মানে সাউন্ডস মোর লাইক ইউজেবল, কমন, তাই না? আর হার্ড ওয়ার্ক ম্যান এটা শুনতে খুব একটা ভালো লাগছে না। তার থেকে বড় কথা, এই যে আমরা ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হয়, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, আমরা কিন্তু এই দিক থেকে এই অ্যাঙ্গেলও চিন্তা করতে পারি। সো আই থিংক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট, কিভাবে আমরা কোনো কিছু অ্যাডজেক্টিভ কি নাউন এটা আইডেন্টিফাই করব। এটা কি বুঝে গেছে? আচ্ছা, যদি আমরা বুঝে থাকি, এখন দেখো আরেকটা, ইট ইজ আ ড্যাশ পপুলেটেড কান্ট্রি। সো তোমার এখানে ড্যাশে তুমি বুঝতে পারছো বক্সের মধ্যে ধরো হাই এই শব্দটা দেয়া আছে, বাংলাদেশ সম্পর্কে কথা হচ্ছে, যে এটা কেমন, আহ মানে ঘনবসতিপূর্ণ দেশ, ঠিক আছে, এটা জনবসতি কেমন আছে। সো এখানে কান্ট্রিটা হলো আমাদের নাউন, এই যে এ, এটা আমাদের একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে একটা, দুইটা, তিনটা শব্দ, তাহলে নাউনও আছে, অ্যাডজেক্টিভও আছে। নেই কে? নেই হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমার এই জায়গাতে যেটা বক্সের মধ্যে দেয়া হাই, ইজ ইট অ্যান অ্যাডভার্ব নাকি এটা একটা অ্যাডজেক্টিভ? কিভাবে বুঝবা? যেমন তুমি যদি এখন বলো হাই জাম্প, হাই স্কুল, এগুলা কি সেন্স মেক করে না? মানে তুমি হাই দিয়ে নাউন গুলাকে মডিফাই করতে পারছো কিনা? অবশ্যই করতে পারছো। তাহলে হাই অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমার তো এখানে কি লাগবে, আমার এখানে অ্যাডভার্ব লাগবে, রাইট? তো আমরা এখন যদি হাই বসিয়ে দিই তাহলে তো এখানে নাম্বার পাবো না। তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের এটাও জানতে হবে। তাহলে নর্মালি আমরা অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত করি, সেটা একটা অ্যাডভার্ব হয়ে যায়। এটা আবার উল্টা, যখন নাউনের সাথে এল ওয়াই যুক্ত করি, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড এটা একটা নাউন, ওর সাথে এল ওয়াই যুক্ত করলে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ আ ফ্রেন্ডলি পার্সন, তাহলে এই যে পার্সন নাউনকে মডিফাই করছে, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যখন বলছি নাইস, যেমন ইটস আ নাইস কার, সো নাইস এটা অ্যাডজেক্টিভ, কিন্তু নাইসের সাথে যখন এলওয়াই যুক্ত করব, মানে অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত করব নাইসলি, যেমন হি টক টু মি নাইসলি, সে আমার সাথে সুন্দর করে কথা বলেছিল, তখন এই নাইসলিটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে হাই যেহেতু অলরেডি অ্যাডজেক্টিভ আছে, ওর সাথে আমরা কি যুক্ত করব? ওর সাথে আমরা এলওয়াই যুক্ত করব, তাহলে হাই হয়ে যাবে হাইলি। ইট ইজ দ্য হাইলি পপুলেটেড কান্ট্রি। খুব সুন্দর করে হয়ে গেল। এই আমরা কি ম্যাজিক সিকোয়েন্সের এই ব্যাপারটা সবাই ঠিক মতো ধরতে পারছি? জি স্যার। ওকে, ভেরি গুড। আরমিন বলছে জি, তানভীর, সাকিব, আনিকার কাছে থেকে কিছু শুনতে পাচ্ছি না আমি। এই তানভীর, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড?
আমি যা দেখলাম আপনারা হচ্ছে খ্যাপে খ্যাপে ক্লাস করেন, একজন করলে আর একজন বাকি থাকেন। ফাইন, তবে একটা এক্সেপশন দেখাই। আমরা যে সিকোয়েন্সটা শিখলাম, হ্যাঁ, এই সিকোয়েন্সটা যে সবসময় একদম 100% অফ দ্য টাইম ডিটারমিনারের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসে, ব্যাপারটা এরকম না। মাঝে মাঝে এটার মানে এই চেইনটা ব্রেক হতে পারে। বাট এটা নিয়ে ভয়ের কিছু নেই যে স্যার কেবলই শেখালেন, এখন কোনো এক্সেপশন, এত বেশি এক্সেপশনও এখানে আসে না আসলে। একটা ব্যাপার আমি শিখাই দিই, সেটা হচ্ছে আমরা ওই যে মডিফায়ারে নাউন অ্যাডজেক্টিভ পড়ছি না? তো নাউন অ্যাডজেক্টিভে তো আমরা জানি যে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা ওইটা অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, তাহলে এই যে হি ইজ আ ড্যাশ স্টুডেন্ট, এখন স্টুডেন্ট আমরা এটা শিখেছি অলরেডি যে এটা হলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে এই যে এদিকে একটা নাউন আছে, তাহলে মাঝখানে হলো অ্যাডজেক্টিভের জায়গা, তাহলে আমার মনে হতে পারে যে এখানে তো অ্যাডজেক্টিভই বসবে শুধুমাত্র। কিন্তু এখানে আসলে কলেজটা এটা ফর্মের দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে নাউন হলেও আসলে আসলে এখানে অ্যাকশনটা কিসের মধ্যে, এখানে এখানে কিন্তু ওর অ্যাকশনটা বা ওর ফাংশনটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভের। ঠিক আছে, তো এইগুলা নিয়ে আসলে তো কাহিনী করার কোনো প্রয়োজন নেই, এটা ঝামেলা হবে না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমরা একটু পরে দেখবো যে আমাদের খুব কাজে লাগবে। আহ যেমন নাউন অফ নাউন, অর্থাৎ যদি কোনো নাউনের পরে একটা প্রিপোজিশন যেমন অফ, ইন, ফর এগুলো চলে আসে, তখন মাঝখানে অ্যাডজেক্টিভ না বসে নাউন বসতে পারে। যেমন দা ডেভেলপমেন্ট অফ, এই যে অফ আমরা দেখলাম, এর আগে আমরা কিন্তু এই জায়গাতে কোনো অ্যাডজেক্টিভ বসাইনি, আমরা এখানে বসাচ্ছি কি, আমরা এখানে বসাচ্ছি নাউন। এটা কিন্তু আমরা ইয়েতে শিখেছি, আর্টিকেলে শিখেছিলাম। দায়ের এটা কিন্তু খুবই কমন একটা স্ট্রাকচার। ঠিক আছে, যে সব সময় দা প্লাস নাউন তারপরে যে অফ স্ট্রাকচার। যেমন আমরা বলতে পারি দা স্টুডেন্ট অফ দিস ক্লাস। সো এটা নিয়ে আমাদের এত ভয়ের কিছু নাই। এখন আমরা পার্টস অফ স্পিচ গুলা, এর সাফিক্স প্রিফিক্স, শব্দের মানে রূপ পরিবর্তন, ঠিক আছে, তারপর কিভাবে চিনবো, কিভাবে বদলাবো, এইগুলো সবকিছু আমরা এখন আলোচনা করতে পারি। প্রথমে আসি নাউন। আচ্ছা, প্রথমে নাউনের ফাংশন গুলা, এটা আমরা আবার রিপিট করছি। আমাদের কিন্তু এই প্রত্যেকটা জিনিসে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসে এই কিছু না কিছু অংশ হলেও রিপিট করা হয়। তারপরেও আজকের এই ক্লাসটা উইল বি আ মাস্টার ক্লাস, মানে ফর দিস টপিক। এই ক্লাসটা যদি খুব ভালো মতো তোমাদের নোট করা থাকে, তোমাদের মাথার মধ্যে থাকে, খাতার মধ্যে থাকে, আই অ্যাম অ্যাসুরিং ইউ তোমার এই টপিক গুলোতে ভুল হবে না। ঠিক আছে, প্রথমত নাউন। নাউন তো আমরা বুঝলাম যে আসলে কোথায় নাউনের জায়গা, আমরা কোথায় বসাবো। কিন্তু আমাদের আসলে এই ফাংশন গুলা এটা মাথায় থাকতে হবে, এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। দেখো এগুলো খুব বেসিক বেসিক জিনিস। যেমন সাবজেক্টের জায়গা যদি ফাঁকা থাকে, হ্যাঁ, ধরো এই জায়গাতে এরকম আছে শূন্যস্থান দেওয়ার পরে এরকম যে সেন্ড মি আ মেসেজ। আচ্ছা, তুমি তাহলে দেখতে পাচ্ছ যে এইটা হলো একটা ভার্ব। এখন তাহলে ভার্বের আগের যে জায়গাটা, এই জায়গাটা কার জায়গা? এটা হলো সাবজেক্টের জায়গা। তাহলে তোমার মাথার মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে সাবজেক্ট আসলে তাহলে কে কে হইতে পারে। তা আমরা কিন্তু এটা অলরেডি জানি যে সাবজেক্ট শুধুমাত্র নাউন, আর নাউন যা যা হতে পারবে প্রোনাউনও সেম জিনিস, প্রোনাউন আর নাউনের ফাংশন কিন্তু মোরালেস সিমিলার। তাহলে তোমার মাথার মধ্যে তখনই চলে আসবে যে আচ্ছা এই যে শূন্যস্থানটা, এইটার জায়গাতে আমি শুধু নাউন বা প্রোনাউন বসাবো। এখানে তাহলে তোমার কোনো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ধরো তোমার বক্সের মধ্যে দেয়া আছে দ্যাট, তো তুমি জানো যে এখানে দ্যাট বসবে না। ধরো এখানে বার্ড দেয়া আছে, তুমি জানো এখানে কনজাংশন আসবে না। ওখানে আর ভার্ব দেয়া আছে, ভার্ব আসবে না। তাহলে তোমাকে ওই জায়গাতে একটা নাউন খুঁজতে হবে, বা তোমার যদি ভার্বটা দেওয়া আছে ওটাকে নাউন হিসেবে বানাই নিতে হবে। তাহলে এই যে নাউনের ফাংশন গুলা, ও সাবজেক্ট হতে পারে, ও অবজেক্ট হতে পারে। অবজেক্ট দুইটা জিনিসের হয়, একটা ভার্বের অবজেক্ট হয় আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হয়। যেমন আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করি তখন ভার্বের অবজেক্ট পাওয়া যায়। যেমন উই নিড, আমাদের প্রয়োজন। কি নিড, মানে আমরা কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব, তাহলে আমার কি প্রয়োজন, উত্তর আসছে ওয়াটার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে এই যে ওয়াটার নাউনটা আমাদের ভার্বের অবজেক্ট। আবার প্রিপোজিশনেরও কিন্তু অবজেক্ট হয়। যেমন আমরা বলছি দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, এই যে অফ প্রিপোজিশন, এরপরে কি হচ্ছে, এরপরে নাউন হচ্ছে। তো এটা হলো এই ট্রিজটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসাবে নাউনের ব্যবহার আমরা পেলাম, আমরা অবজেক্ট হিসাবে পেলাম ভার্বের আর প্রিপোজিশনের। এছাড়া আমরা কিন্তু কমপ্লিমেন্ট শিখেছিলাম। ওই যে অবজেক্ট
আর সাবজেক্ট যখন একই বস্তু একই ব্যক্তিকে বোঝায়, তখন সেই অবজেক্টটাকে আর অবজেক্ট বলা হয় না, সেই অবজেক্টটাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন আমি যদি বলি হি কল্ড মি, এখন এই যে মি, এটা কিন্তু কোনোভাবে কমপ্লিমেন্ট না। এর কারণ কি? এর কারণ এই হি আর এই মি, এই দুটা কি সমান? মানে একই জনকে বোঝাচ্ছে? মোটেও না। তাহলে এটা মোটেও কমপ্লিমেন্ট না। কিন্তু আমি যখন বলছি হি আর এই যে টিচার, হি ইজ এ টিচার, এই টিচার যে, এই হি কিন্তু সে সেম জিনিস। তার মানে হি ইজ ইকুয়াল টু দ্য টিচার। তো যখন সাবজেক্ট আর অবজেক্ট এরকম ইকুয়াল হয়, তখন এই অবজেক্টটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্ট বোঝার জন্য সব থেকে সহজ উপায় হলো আমাদের এখানে ভার্ব হিসাবে লিঙ্কিং ভার্ব থাকে। ঠিক আছে? লিঙ্কিং ভার্বের কাজই তো আমরা জানি, যেটা কোনো অ্যাকশন বোঝায় না, অ্যাকশন ভার্বের মতো। যেমন কল্ড, এটা একটা অ্যাকশন ভার্ব। আর লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সাবজেক্টের সাথে এই অবজেক্টটাকে লিংক করে দেওয়া, তখন এটা অবজেক্টটা কমপ্লিমেন্ট হয়ে যায়। আমরা কি নাউনের ফাংশন গুলা নতুন করে রিপিট করলাম? সবাই কি বুঝতে পেরেছি? এটা নিয়ে কি কোনো আর ইস্যু আছে? এছাড়াও অনেক ফাংশন আছে, যেমন আমরা ওই যে অ্যাপোজিটিভের যে ব্যবহার, নাউন ফ্রেজ, এটা শেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট গুলা বোঝা। যেমন এখানে ধরো, যদি এই অফের পরে শূন্যস্থান থাকতো, তাহলে তোমার মাথার মধ্যে এই আইডিয়াটা আসলে মানে আসতে হবে যে অফ হচ্ছে একটা প্রেপোজিশন, এরপরে শূন্যস্থান আছে মানে প্রেপোজিশনের একটা অবজেক্ট আসবে, তার মানে এখানে অবজেক্ট হিসেবে আমার একটা নাউনকে খুঁজতে হবে, আমি একটা নাউন বসাবো। দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে নাউনের ফাংশন গুলো আমরা বুঝলাম। এখন আমরা আইডেন্টিফাই কিভাবে করতে পারি, মানে হাউ ডু উই আইডেন্টিফাই আ নাউন? সো নাউন তো অনেক ধরনের হয়। নাউন হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউনের মধ্যে আবার আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ইত্যাদি ইত্যাদি। সো প্রপার নাউন গুলা তো আসলে সাফিক্স দেখে বোঝার কোনো উপায় নেই। প্রপার নাউন তো প্রপার নাউন। এখানে আর্মি, নানিকা, তানভীর, সাকিব সবার প্রপার নাউন এগুলা। এগুলা কোনো আমাদের আইডেন্টিফাই করার জন্য বেগ পোহাতে হয় না। আমাদের সব থেকে বেশি যে নাউন গুলা আসলে প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের এই দুইটা টপিকের জন্য, আমি সেই সাফিক্স গুলো এখানে দিয়েছি। যেমন যদি শেষে TION বা SION থাকে, তাহলে সেটা মোস্ট প্রবাবলি ডেফিনেটলি একটা নাউন হবে। যেমন এডুকেট, ওর সাথে আমি যদি এই যে TION যুক্ত করে দিই, তাহলে ওটা হয়ে গেল এডুকেশন, এটা নাউন। ভিশন, এটা হচ্ছে নাউন। ঠিক আছে? যদি থাকে এরকম ভিজিট, ভিজিটটা কি হবে? ভিজিটটা হবে হচ্ছে ভার্ব। আচ্ছা, মেন্ট, মেন্ট যদি থাকে তাহলে সেটা নাউন। যেমন ডেভেলপমেন্ট, এনকারেজমেন্ট। তাহলে আমরা কিভাবে নাউন আইডেন্টিফাই করতে পারি, আবার একই সাথে বোঝা যাচ্ছে কিভাবে আমরা কোনো জিনিসকে নাউন বানাতে পারি। ওকে? ঠিক একইভাবে নেস, যেমন নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা এই নেস দিয়ে গঠিত হয়। যেমন আমরা হ্যাপি থেকে বলতে পারি হ্যাপিনেস, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। যেমন হি ইজ ভেরি কাইন্ড, সো কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যখন বলবো আমার তার এই যে দয়া, এই ব্যাপারটা ভালো লাগে, তাহলে আই রিয়েলি লাইক হিজ কাইন্ড না, আমাকে বলতে হবে আই রিয়েলি লাইক হিজ কাইন্ডনেস। তখন এই কাইন্ডনেসটা হয়ে যাচ্ছে নাউন। ঠিক একইভাবে ITY অথবা TY দিলে, মানে লাস্টে যদি এগুলো থাকে, আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি দিজ আর নাউন। যেমন আমরা বিউটি, ঠিক আছে, এই যে বিউটি লাস্টে TY আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে নাউন। অ্যাবিলিটি, লাস্টে যে TY আছে, নাউন। আচ্ছা, তারপরে হুড আর ডম, এই দুটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন গঠনের ক্ষেত্রে আসলে আমরা দেখে থাকি। যেমন সাধারণত এই যে বিভিন্ন সময় আমাদের, যেমন চিলড্রেন থেকে চাইল্ডহুড, হ্যাঁ, বয় বয়হুড, ফাদার ফাদারহুড, মাদার মাদারহুড, ব্রাদারহুড। তারপর হচ্ছে ডোম, যেমন ফ্রি থেকে ফ্রিডম। এগুলা কিন্তু সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবং লাস্টে যেই দুইটা গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষাতে অনেক বেশি প্রয়োজন, সেটা হচ্ছে CE আর CY। এই দুইটা দিয়েও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে এগুলো হচ্ছে নাউন। যেমন ইম্পর্টেন্স আর ফ্লুয়েন্সি। যেমন এই দুইটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে যাই, যেমন ইম্পর্টেন্স, অ্যাডজেক্টিভের বা লাস্টে যেটি থাকবে, তাহলে এটা হয়ে যাবে কি ইম্পর্ট্যান্ট। যেমন আমরা বলেছি যেটা অ্যাডজেক্টিভ নাকি নাউন বোঝার জন্য একটা পাশে নাউন বসাবো। তাহলে আমি বললাম ইম্পর্টেন্ট ম্যান নাকি ইম্পর্টেন্স ম্যান, হ্যাঁ, ইম্পর্টেন্ট থিং নাকি ইম্পর্টেন্স থিং, এটা তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইম্পর্টেন্স এটা হচ্ছে নাউন। আচ্ছা, হি ইজ ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ নাকি ফ্লুয়েন্সি ইন ইংলিশ? অবশ্যই ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তাহলে ফ্লুয়েন্ট
আহ যেমন হি ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার, তাহলে ফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অন্যদিকে ফ্লুয়েন্সি, যেমন হি হ্যাজ ভেরি গুড কমান্ড ওভার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিজ ফ্লুয়েন্সি ইজ, মানে মোটামুটি আমরা বলতে পারি আইডেন্টিক্যাল টু নেটিভ স্পিকার্স, যে তার ফ্লুয়েন্সিটা ওই যারা নেটিভ স্পিকার আছে তাদের মতোই। তাহলে এই যে লাস্টে সিওয়াই আছে, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা হলো নাউন। তাহলে সাধারণত কোন কোন সাফিক্স গুলা দিয়ে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারি এবং অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে নাউনে কনভার্ট করতে পারি, এইটার কি একটা ধারণা পাওয়া গেল এভরিওয়ান? ওকে, তাহলে নাউনের এই যে আহ, অবস্থান, এটাকে আমরা আরেকটু যদি সুদৃঢ় করি, এই জায়গাতে আমরা যদি বলি এক, সব থেকে বেশি আসে স্ট্রাকচার, এটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি যে দা প্লাস নাউন প্লাস অফ, এইটা সব থেকে বেশি আসে। এবং আমরাও ডে টু ডে লাইফে কিন্তু এই স্ট্রাকচারটা খুবই ব্যবহার করি। যেমন দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ, দ্য পিপুল অফ বাংলাদেশ, ঠিক আছে? অনেক ভাবে আমরা কিন্তু এটা ব্যবহার করি। সো এইটা একটা বুঝে নিলাম যে এই যে দা, তারপরে যদি শূন্যস্থান থাকে তারপর অফ থাকে, তাহলে ডেফিনেটলি এখানে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কিছু আমাদের দিতে হবে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে যদি আমরা দেখি আর্টিকেলের পরে নাউন বসে, অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন বসে, আমরা অলরেডি আমাদের সিকোয়েন্সে শিখেছি যে ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। আচ্ছা, এখন আমরা যদি পরে দেখি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? ওই যে মাই, আওয়ার, হিজ, হার, এইগুলাকে আমরা পসেসিভ প্রোনাউন না বলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলি এক কারণে, যে এরপরে অলওয়েজ নাউন দিতেই হবে। এখানে নাউন না দিয়ে আসলে উপায় নেই। আমি যদি সহজ একদম উদাহরণ দিই, তাও তোমরা বুঝতে পারবা। যেমন হি লাইকস, হি লাইকস মাই, আচ্ছা এটা দিয়ে যদি শেষ করে দিই, ইজ দিস সেন্টেন্স কমপ্লিট? মোটেও না। এই যে আমরা মাই পসেসিভ দিলাম, এরপরে কিছু না কিছু একটা নাউন দিতে হবে যে সে আমার কি পছন্দ করে। আরে হি লাইকস মাই ওয়াচ, এই যে ওয়াচ দিলাম, এটা হচ্ছে একটা নাউন। তার মানে এরপরে অবশ্যই নাউন দিতেই হবে। হি লাইকস মাই কলেজ, যে কোনো একটা নাউন দিতে হবে আমাকে। তাহলে এটা গেল পজিটিভ অ্যাডজেক্টিভের পরে। এরপর হচ্ছে প্রিপোজিশনের পরে, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। প্রিপোজিশনের পরে কেন নাউন বসে? বিকজ প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট প্রয়োজন হয়, আর অবজেক্ট বা সাবজেক্ট এগুলা নাউন হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যেমন ফর দ্য বেটার, ফর দ্য বেটার বললে তো হবে না, বেটারটা তো হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো আমার লাগবে কি নাউন। কেন? বিকজ এই যে ফর আছে, এটা প্রিপোজিশন, এর তো একটা অবজেক্ট লাগবে। মানে অনেকে মনে করতে পারে স্যার পরে পরে তো অলরেডি দা আছে। ভাই, দাটা এটা কোনো অবজেক্ট না। এইটা এসেছে এই কারণে, কারণ এর পরে যে নাউনটা আছে ও এটাকে নির্দিষ্ট করতে আসছে। আমরা তো জানি মানে দায়ের অর্থ কি, বাংলা যদি করতে যাই দায়ের অর্থ হচ্ছে টি টা, খানা, খানি। তাহলে এই যে বেটার, এই বেটারের সাথে ওকে নির্দেশ করার জন্য নির্দেশক হিসেবে, ডিটারমিনার হিসেবে দাটা এসেছে। তো আমার এই ফরের একটা কি প্রয়োজন? অবজেক্ট প্রয়োজন। সেই অবজেক্টের জন্য বেটার, এই বেটার অ্যাডজেক্টিভটাকে আমরা কিভাবে নাউনে রূপান্তরিত করতে পারি, ওই যে শিখেছি আমরা। আমরা যদি লাস্টে মেন যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে বেটারমেন্ট। তাহলে হি ডিড দিস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের ভালোর জন্য সেটা করেছিল। মোটামুটি এই যে হোয়ার টু প্লেস এ নাউন, এই অংশটা কি সবার বোঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। আমরা এখন একটা বোর্ড এক্সাম্পল দেখি। আসলে আজকের ক্লাসের জন্য বোর্ড এক্সাম্পল আমি এসএসসি এইচএসসি দুই জায়গা থেকে নিয়েছি। সো টু গিভ ইউ অ্যান আইডিয়া যে বোর্ডে আসলে কোন ধরনের কোন স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো এসে থাকে। যেমন এই জায়গাতে যদি আমরা দেখি ঢাকা বোর্ড 2019, এটা মোস্ট প্রবাবলি এসএসসি। আচ্ছা, উইদাউট দ্য ড্যাশ অফ ইলিটারেসি। এখন এই জায়গা থেকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমরা একটু আগেই বলেছি। আচ্ছা, দাটা যেন কি? ডিটারমিনার, রাইট? এই জায়গাতে তারপরে একটা শব্দ যদি আসে সেটা অবশ্যই নাউন হবে। আবার আরো একটা স্ট্রাকচার আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ। এই যে দা প্লাস, এই জায়গাতে শূন্যস্থান, আর এরপর অফ আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা কি হবে, এখানে একটা নাউন হবে। এখন আমাকে সবাই বলো,
ইরাডিকেট, ইজ এটা নাউন? লাস্টের এই যে টি ই, এটা সাধারণত কিসের সাফিক্স, নাউনের নাকি ভার্বের? এটা ভার্ব, এক্স্যাক্টলি। তাহলে এটাকে আমরা নাউন এটা কিভাবে ভার্ব। করব? ইরাডিকেটটা নাউন কিভাবে করা যায়? আমরা টি আই ওএন যুক্ত করতে পারি না? দা ইরাডিকেশন অফ ইলিটারেসি। অর্থ কি? ইলিটারেসি মানে নিরক্ষরতা, আর তার ইরাডিকেশন অর্থ কি? উই নিড টু ইরাডিকেট ইলিটারেসি। ইরাডিকেট মানে কোনো কিছু দূর করা, মানে বলে দিতে আমরা ডিলিট করা। হ্যাঁ, তাহলে উইদাউট দ্য ইরাডিকেশন অফ ইলিটারেসি, দ্য ডেভেলপ অফ, এই যে সেম জিনিস আবার, দা ড্যাশ অফ, তার মানে এটা নাউনের জায়গা। তাহলে ডেভেলপকে কিভাবে আমরা নাউন করতে পারি? আমরা মেন্ট যুক্ত করতে পারি। তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ ইম্পসিবল। তা বলছে যে ইলিটারেসি বা নিরক্ষরতা দূর করা ছাড়া আমাদের দেশের উন্নয়ন কি না, সম্ভব না, অসম্ভব। এই অ্যানালাইসিসটা কি বোঝা গেল? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, প্রোনাউনে আমরা বেশি সময় এখানে জ্ঞাপন করব না, কারণ প্রোনাউনের মোটামুটি আহ আমাদের যে ফাংশন গুলো আছে, পজিশন গুলো আছে, মোরালেস সব নাউনের সাথে এখানে আমাদের মিলে। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা যেখানে ফোকাসটা দিব সেটা হচ্ছে আমাদের কেস। প্রোনাউনের কিন্তু ওই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ বিভিন্ন ধরনের কেস আছে। তো আমাদের পজিশন অনুযায়ী সেই কেস গুলাকে ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ কেস বসে, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ। যেমন আমরা জানি যে আই, মি, মাই, এইগুলো তো সব সেম পার্সনকেই বুঝায়, তাই না? কিন্তু এই জায়গাতে যদি আমরা মানে উদাহরণ দেখি, যেমন আই নাকি মি, লাইক হিজ নাকি হি নাকি হিম, এখানে কোনটা হবে? তাহলে এটা আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি যে এটা আমাদের যদি ভার্ব হয়, ভার্বের আগে সাবজেক্টের জায়গা, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে, মানে সাবজেক্টিভ কেস বসবে। তাহলে মিটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে আই। ঠিক একইভাবে লাইকের অবজেক্ট হিসাবে আমরা এখানে পসেসিভও বসাতে পারবো না, আমরা এখানে সাবজেক্টিভও বসাতে পারবো না, আমরা এখানে অবজেক্টিভটা বসাচ্ছি। তো অবজেক্টিভ সাবজেক্টিভটা বুঝা গেল। আর অবজেক্টিভ কিন্তু শুধুমাত্র কিসের হয় না, ভার্বের হয় না, প্রিপজিশনেরও কিন্তু হয়। যেমন আমি ধরে বললাম যে আই told this about হি নাকি হিম। তোমরা কিন্তু এগুলো আসলে গ্রামার না জানলেও তোমরা বলতে পারবা। তোমরা যদি বলি যে আচ্ছা অ্যাবাউট হি নাকি অ্যাবাউট হিম, বলবো অ্যাবাউট হিম। কেন? স্যার জানি না, শুনতে ভালো লাগে, ছোটবেলা থেকে এটাই দেখে আসছি। এর কারণ কি? অ্যাবাউট হচ্ছে একটা প্রিপজিশন, আর অ্যাবাউট এর পরে ওর একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট হিসেবে তো অবজেক্টিভ ফর্মটাকে আমরা ব্যবহার করব। আমরা কি অফকোর্স। প্রোনাউনের এই কেসের ব্যাপারটা বুঝলাম? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে আমি এখানে জাস্ট সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ যেগুলো আমাদের দরকার একবার দিয়ে রেখেছি, চোখটা ভুলে নিতে পারো। আর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা এটা আমাদের লাগবে, কারণ রিলেটিভ প্রোনাউনের এটা আমাদের পরীক্ষাতে আসে। আমরা ওই যেই দুইটা কলেজের প্রশ্ন সলভ করব সেখানে আমরা দেখতে পাবো রিলেটিভ প্রোনাউনের এটা আছে। সো রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে যখন মানে আমরা তো জানি যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একাধিক ক্লজ থাকে, রাইট? ক্লজের আইডিয়া তো মনে আছে নাকি আবার শেখানো লাগবে? জি স্যার, মনে আছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলোকে আমরা বলি না যে ইন্টারোগেটিভ প্রোনাউন, ওর মধ্যে এই যে হুটা কার ক্ষেত্রে বসে? ব্যক্তির ক্ষেত্রে বসে। হুইচ কার ক্ষেত্রে বসে? এটা বস্তুর ক্ষেত্রে বসে। দ্যাট কার ক্ষেত্রে বসে? এটা ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসতে পারে। এর মধ্যে আবার রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজের একটা মানে আলোচনা আছে, ওটা আমাদের এখন দরকার নেই। এখন রিলেটিভ প্রোনাউন মূলত কি করে? ও হচ্ছে একটা বাক্যের মাঝখানে বসে দুইটা ক্লজকে যুক্ত করে, এবং ওই ঠিক আগের যে নাউন, যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ, এইটাকে নির্দেশ করে। আমি একটু উদাহরণ দিচ্ছি, বোঝা যাবে। যেমন দ্য বয় ড্যাশ কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এই যে এখানে লক্ষ্য করো, এই যে রিলেটিভ প্রোনাউনটা বসেও কি করলো?
আমরা বলছি রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে ওই নাউনটাকে বলে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে ও আসলে কাকে বোঝাচ্ছে। দ্য বয় হু, এই হুটা আসলে কাকে বোঝাচ্ছে, হু কেম, এই হুটা আসলে বোঝাচ্ছে দ্য বয়কে। ঠিক আছে, তাহলে এই অ্যান্টিসিডেন্টের সাথে আমাদের এই যে বাকি যে ক্লজটাকে এটাকে যুক্ত করে। তাহলে দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, তাহলে এই হুইচ দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে, এই হুইচ এর আগে আমাদের যে নাউনটা আছে দ্য পেন, তাহলে এই হুইচ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য পেন। তাহলে আমাদের দেখতে হবে যে শূন্যস্থানের আগে যেটা আছে সেটা কি কোনো পার্সন, যেমন এইখানে ছিল বয়, সেই জন্য আমরা এখানে দিয়েছি হচ্ছে হু। দ্য বয় হুইচ তো আমরা দিতে পারবো না। ঠিক একইভাবে দিস ইজ দ্য পেন হু, এটা আমরা বলতে পারবো, পারবো না। তো এইভাবে আমাদের কিন্তু রিলেটিভ প্রোনাউন গুলাকে দেখতে হবে। আমরা যেমন একটু রাজশাহী বোর্ড 2019-এর একটা প্রশ্ন দেখি। ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, তাহলে মানুষের জন্য গাছপালা খুবই উপকারী, ঠিক আছে, খুবই প্রয়োজনীয়, ইউজফুল। দে আর ড্যাশ বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তাহলে এই জায়গাতে প্রথমত পসেসিভ কেসের এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ। এখানে আমাদের দে আর উই বেস্ট ফ্রেন্ড বলা যাবে? না স্যার। উই এর পসেসিভটা দিতে হবে, কারণ এর পরে যেহেতু নাউন আছে, নাউনের আগে তো আমাদের অবশ্যই পসেসিভ ফর্ম দিতে হবে। তাহলে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে আওয়ার দিতে হবে। ওকে ফাইন। দে প্রোটেক্ট ড্যাশ ফ্রম মেনি ন্যাচারাল, তাহলে দে প্রোটেক্ট উই বলা যাবে? প্রোটেক্টের পরে কি হবে? প্রোটেক্ট ভার্ব, ভার্বের পরে ভার্বের অবজেক্ট হবে। তাহলে উই এর অবজেক্ট কি? আজ। আস। আস, তাহলে দে প্রোটেক্ট আস ফ্রম মেনি ন্যাচারাল ক্যালামিটিস। ওকে, তাহলে আমাদের মোটামুটি নাউন প্রোনাউন শেষ। অ্যাডজেক্টিভে যদি আসি, অ্যাডজেক্টিভ আমরা জানি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এবং অ্যাডজেক্টিভ ওই যে ছোটবেলা থেকে আমরা পড়েছি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, এত কিছু আমাদের দরকার নেই। আমরা মডিফায়ারে যে যে যা যা শিখেছি সেটাই আমি একটু মনে করে দিচ্ছি, যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে মূলত নাউন প্রোনাউনকে মডিফাই করা। অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে সেটাও যদি আমরা একটু দেখি তাহলে আমাদের জন্য এটা ইজিয়ার হয়ে যাবে। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, অবশ্যই নাউনকে যেহেতু মডিফাই করে নাউনের আগে তো বসবেই, কিন্তু সব সময় কিন্তু ওর আগে নাউন থাকবেই, মানে ওর পরে নাউন থাকবে ব্যাপারটা এরকম না। যেমন আমরা এখানে দেখছি শি লুকস হ্যাপি, এই যে দেখো এই হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এরপরে কোনো নাউন আছে? শি লুকস হ্যাপি গার্ল এরকম আছে? নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের পরে নাউন নাও থাকতে পারে। তো ওই জন্য অ্যাডজেক্টিভের ওই যে একদম যদি আমরা বেসিক আলোচনায় চলে যাই, অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হচ্ছে প্রেডিকেটিভ, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। তো আমাদের এত কিছু এখন শেখার দরকার নেই। মাথায় রাখবা অ্যাডজেক্টিভ মোস্ট অফ দ্য টাইম কোনো না কোনো নাউনের পূর্বে বসে। যেমন এ বিউটি বার্ড, বুঝতেই পারছো বার্ড একটা নাউন, ওকে মডিফাই করার জন্য বিউটি, এটা তো আমাদের অ্যাডজেক্টিভ না, তাই না? কারণ আমি যদি বলি বিউটি বার্ড, বিউটিফুল বার্ড, কোনটা বেশি সুন্দর লাগছে শুনতে? বিউটিফুল। সো বিউটিফুল হচ্ছে আমার আমার অ্যাডজেক্টিভটা, তাহলে আ বিউটিফুল বার্ড এরকম হবে। বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, যেমন দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট, দেখো এরপরে কোনো নাউন নাই। ঠিক একইভাবে লিঙ্কিন ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে। তো অ্যাডজেক্টিভের প্লেসমেন্ট গুলো আমরা বুঝলাম, এখন অ্যাডজেক্টিভের সাফিক্স গুলো আমরা একটু দেখে নিই। আমরা নাউনের সাফিক্স গুলো যেমন দেখেছি টিআইওএন, এসআইওএন, এমইএনটি, তারপর ডিওএম। ঠিক একইভাবে সব থেকে মানে বহুল আহ যদি আমরা বলি ব্যবহৃত অ্যাডজেক্টিভ যেগুলা, ওটা সাফিক্স হচ্ছে এএল, যদি থাকে বুঝবা এটা অ্যাডজেক্টিভ। যেমন নেচার থেকে কি হয়? নেচার থেকে ন্যাচারাল, ন্যাচারাল। নেচার মানে প্রকৃতি আর ন্যাচারাল মানে প্রাকৃতিক। ঠিক আছে, ন্যাশন, ন্যাশন থেকে ন্যাশনাল। ঠিক আছে, যেমন ধরো হিস্ট্রি, হিস্ট্রি হচ্ছে ইতিহাস। আর যদি আমি বলি হিস্টোরিক, এই যে আইসি যদি থাকে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন দিস দিস ইজ আ হিস্টোরিক ইভেন্ট। ঠিক আছে, দিস ইজ আ হিস্ট্রি ইভেন্ট, এটা হয় না। তোমাকে বলতে হবে ইভেন্ট যেহেতু নাউন, ওর আগে তোমাকে অ্যাডজেক্টিভ হিসেবে হিস্টোরিক দিতে হবে। ঠিক আছে, কিভাবে ইকোনমি আর ইকোনমিক, কোনটা অ্যাডজেক্টিভ বলো তো? ইকোনমি নাকি ইকোনমিক? স্যার ইকোনমিক। ইকোনমিক। তো এই যে আইসি আছে, এটা দিয়ে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ঠিক একইভাবে আইসি দিয়ে আর কিছু অ্যাডজেক্টিভ বলা যাবে? অনেক আছে। যেমন ড্রামা থেকে কি হতে পারে? ড্রামাটিক, হয় না? আইকন থেকে কি হয়? হয় স্যার। আইকনিক। দিস ইজ অ্যান আইকনিক সেন্টেন্স, দিস ইজ অ্যান আইকনিক মুভি। অনেক ধরনের হতে পারে। আচ্ছা, ওই ইউএস দিয়ে তো হাজার হাজার আছে, ডেঞ্জারাস, ফেমাস, এগুলো কি সব অ্যাডজেক্টিভ। এফইউএল দিয়ে হাজার হাজার আছে। যেমন আমরা সব থেকে বেশি ব্যবহার করি বিউটিফুল, সো বিউটিফুল, ইউজফুল, তাহলে এগুলো হচ্ছে সব
অ্যাডজেক্টিভ। লেস দিয়ে আছে, যেমন হেল্পলেস, হোমলেস, ঠিক আছে। তারপরে ইউজলেস। এবল অর অথবা হ্যাঁ এক্স্যাক্টলি ইউজলেস। তাহলে ইউজ ভার্ব। এখন তুমি ধরো এমন একটা জায়গাতে শূন্যস্থানটা পেয়েছো যেখানে তোমার অ্যাডজেক্টিভ দিতে হবে, তাহলে তুমি ইউজের সাথে জাস্ট লেস যুক্ত করে একটা লেস অ্যাডজেক্টিভ দিতে করে হবে। ফেললা, ঠিক আছে। জি স্যার। তারপরে লাস্টে ABLE বা IBLE দিয়েও অ্যাডজেক্টিভ করা যায়। যেমন ক্যাপাবিলিটি, এটা হচ্ছে নাউন, আমরা জানি যে TY থাকলে নাউন হয়। তো ক্যাপাবিলিটি কিন্তু এই জায়গায় অ্যাডজেক্টিভের জায়গাতে বসাইতে হবে, তাহলে তুমি কি করবা? ক্যাপেবল। ভিজিবিলিটি, ভিজিবল। আমরা কি অ্যাডজেক্টিভের সাফিক্স তারপরে কোথায় বসাতে হবে সেটা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, এটা বোর্ড প্রশ্ন দেখো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনালি, এটা কি? এটা একটা অ্যাডভার্ব, কিন্তু এটা কিসের জায়গা? অ্যান হচ্ছে ডিটারমিনার, আর এইদিকে আছে নাউন, মাঝখানে তাহলে অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে অ্যাডভার্ব তো বসবে না, তাহলে আমরা জানি লাস্টে AL থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা কি করবো আমরা? শুধু ইন্টারন্যাশনাল হবে স্যার। ইন্টারন্যাশনাল। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি। আচ্ছা, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা কি জানি অ্যাডভার্ব সম্পর্কে? আমরা জানি যে নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অন্যদিকে নাউন প্রোনাউন বাদ দিয়ে বাদ বাকি সবাইকে মডিফাই করার দায়িত্ব কার? অ্যাডভার্বের। সো অ্যাডভার্বের জায়গাটাও আমরা সিকোয়েন্সে জানি যে ডিটারমিনারের পরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ আমরা যদি দেখি শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তাহলে তার আগে অবশ্যই আমাদের হচ্ছে অ্যাডভার্বটা বসাতে হবে। এখন অ্যাডভার্ব খুঁজে পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক শিখেছি এটা, যে বাক্যে ভার্বকে যখন হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন করি তখন অ্যাডভার্ব পাওয়া যায় নর্মালি, ঠিক আছে। এখন অ্যাডভার্বের আমরা যদি একটু দেখি যে কিভাবে আইডেন্টিফাই করব। এই যে LY, এটা দিয়ে আমি একটু আগে বলেছি যেখানে কিছু এক্সেপশন আছে, এক্সেপশন ছাড়া আমরা মোটামুটি অ্যাডজেক্টিভের সাথে LY যদি যুক্ত করা যায় অ্যাডভার্ব পাওয়া যায়। আর নাউনের সাথে LY যুক্ত করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস LY ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অন্যদিকে অ্যাডজেক্টিভ প্লাস LY ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। যেমন স্লো থেকে স্লোলি, বিউটিফুল থেকে বিউটিফুলি, কুইক থেকে কুইকলি। কিন্তু সব অ্যাডভার্বই কি লাস্টে LY দিয়ে শেষ হয়? না। সো আমাদের অনেক কিছু, অনেক ধরনের অ্যাডভার্ব গুলো আছে যেগুলা কিন্তু LY থাকে না। যেমন ফাস্ট, ফাস্টকে ফাস্টলি দেয়া কিন্তু একটা গ্রামাটিক্যাল এরর। হি ইজ রানিং ফাস্টলি বলা যাবে না, ঠিক আছে, কারণ ফাস্ট নিজে একটা অ্যাডভার্ব। ফাস্ট অ্যাডজেক্টিভও হতে পারে। যেমন আমি যদি বলি হি ইজ আ ফাস্ট রানার, এখন কিন্তু ফাস্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করছে না, তখন হয়ে যাচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কেন? আমাদের সেন্টেন্সের মধ্যে সবসময় দেখতে হবে মডিফাইটা কাকে করছে। আমি যখন বলবো ফাস্ট রানার, কাকে মডিফাই করছো? রানারকে। রানার। তা আমরা লাস্টে ইয়ার থাকলে, আমরা জানি না ইয়ার থাকলে সেটা নাউন, তাহলে নাউনকে যদি কেউ মডিফাই করে সেটা কি? অ্যাডজেক্টিভ। ফার্স্ট। কিন্তু আমি যদি বলতাম হি ইজ রানিং ফাস্ট বা হি রানস ফাস্ট, তখন সেটা হয়ে যেত অ্যাডভার্ব, কারণ ওই রানস ভার্বটাকে মডিফাই করছে। ঠিক একইভাবে হার্ড, হার্ড থেকে হার্ডলি করা যাবে না। হার্ডলি মানে কঠোর ভাবে পরিশ্রম, মানে এইটা হয় না। হার্ড ও নিজে অ্যাডভার্ব, হার্ডলি ওইটা আবার হয়ে যাবে কদাচিৎ, কখনো কখনো। আচ্ছা, ওয়েল, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড থেকে গুডলি হয় না, ঠিক আছে, কারণ ভালো এইটার একটা আলাদা অ্যাডভার্বই আছে, সেটা হচ্ছে ওয়েল। নাও, দেন, ভেরি, টু, এগুলো দেখো লাস্টে LY না থাকলেও দিজ আর অ্যাডভার্বস। এখন অ্যাডভার্বের পজিশনটা আমরা একটু দেখি যে কোথায় কোথায় অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ, আসলে সেন্টেন্সের শুরুতেও বসতে পারে ও সেন্টেন্সের শেষেও বসতে পারে। তবে সব থেকে বেশি আমাদের পরীক্ষাতে আসে যে প্লেসমেন্ট গুলা, তার মধ্যে একটা হচ্ছে বাক্যের অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, ওর মাঝখানে কি বসে। যদি দেখো বাক্যের অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, তাহলে ডেফিনেটলি সেখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে তোমাকে, ঠিক আছে। যেমন শি ইজ ড্যাশ, তাহলে তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে,
এখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এখানে মেন শি ইজ গোয়িং টু কলেজ। এটাই কিন্তু সম্পূর্ণটাই আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা কমপ্লিট সেন্টেন্স, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে একটা শূন্যস্থান। তাহলে এখানে কি বসবে? এখানে অ্যাডভার্ব বসবে। তাহলে অ্যাডভার্ব লাস্টে এল ওয়াই দিয়ে শেষ হতো। তাহলে এরকম কি অ্যাডভার্ব দেওয়া যায় বলতো? এখানে অনেক অ্যাডভার্ব দেওয়া যায় কিন্তু। তো বলতে পারো শি ইজ স্লোলি গোয়িং টু কলেজ, শি ইজ রেগুলারলি গোয়িং টু কলেজ, শি ইজ ডেইলি গোয়িং টু কলেজ। মানে যত অ্যাডভার্ব আছে যেটা এটার সাথে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, আচ্ছা। এছাড়া অ্যাডজেক্টিভের আগে বসতে পারি, এটা তো আমাদের সিকোয়েন্সে আমরা শিখেছি। যেমন আমরা বললাম ইট ইজ আ হাই পপুলেটেড সিটি, হচ্ছে না কেন? বিকজ সিটি নাউন, নাউনকে মডিফাই করছে পপুলেটেড, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভে মডিফাই করার জন্য এখানে অ্যাডভার্ব বসবে। তাহলে ইট ইজ আ হাইলি পপুলেটেড সিটি। আচ্ছা, এছাড়া বাক্যের একদম শুরুতেও বসতে পারে, মানে সেন্টেন্সের সাবজেক্টের আগে। যেমন রিয়েল ইট ইজ ট্রু, এটা তো হয় না। তাহলে যেহেতু এটা সাবজেক্ট, সাবজেক্টের আগে বসেছে, এখানে একটা অ্যাডভার্ব করে নিতে হবে। রিয়েলি ইট ইজ ট্রু। আর বাক্যের শেষেও বসতে পারে, যেমন হি রানস ফাস্ট, এটা শেষে বসেছে। অথবা আই উইল টক টু ইউ টুমোরো। সো টুমোরোটা কি? টুমোরোটা অ্যাডভার্ব, হোয়েন দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে। তো অ্যাডভার্বের আসলে প্লেসমেন্ট নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না, তবে সব থেকে বেশি আমাদের এই প্লেসমেন্টটা মাথায় রাখতে হবে। যেমন দেখো, স্টুডেন্টস শুড রিড টেক্সট বুকস প্রপার। তাহলে এখন আমি যদি রিডকে প্রশ্ন করি হাউ, কিভাবে পড়া উচিত? প্রপার, প্রপারটা তো মানে অ্যাডভার্ব না, ওর সাথে কি যুক্ত করব? এল ওয়াই। স্টুডেন্টস শুড রিড টেক্সট বুক প্রপারলি। দে মাস্ট নট রিলাই হেভি অন। তাহলে রিলাইকে যদি মডিফাই করতে যাই, ভার্বকে মডিফাই করতে গেলে কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। তাহলে হেভি এটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ আ হেভি মেটাল, দিস ইজ আ হেভি থিং। তাহলে এখানে আমরা হেভিলি যদি করে দিই, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। দে মাস্ট নট রিলাই হেভিলি অন গাইড বুকস। এই অ্যাডভার্ব বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি এই পার্টস অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করতে হয় তার একটা ধারণা পাইলাম। এখন শেষ তো হয়ে যায়নি, প্রিপোজিশন আছে, এখনো কনজাংশন আছে, সব থেকে বড় বড় দুইটা মানে পয়েন্ট। প্রিপোজিশন, কনজাংশন, এগুলো আমাদের সাধারণত এসএসসির ইয়েতেও এসে থাকে। এই এইচএসসি তো আসে না এমন না, কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় হচ্ছে আমাদের এসএসসির ক্ষেত্রে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে আসলে এখানে আলাদা করে বলার কিছু নেই। প্রিপোজিশনের ক্ষেত্রে যদি আসে, নর্মালি সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। এখন এইটা তো আমরা আসলে শেখানোর কিছু নেই, এটা আমরা নিজেরাও জানি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি করতে হবে? আমাদের মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করার জন্য আমি কিন্তু আমাদের যে ইবিআই বইটা আছে সেখানেও দিয়েছি, আমরা কিন্তু গ্রুপিং মেথড বলে একটা মেথড আছে, যে সবগুলা আসলে একদম ঠাড়া মুখস্থ করে যাব অ্যালফাবেটিক্যালি, মানে এ দিয়ে আগে বি দিয়ে আগে, এরকম না। আমি তার থেকে বলি যে গ্রুপ করে করে মুখস্থ করতে। যেমন আমরা সব থেকে গ্যাপ ফিলিং এ যদি দেখি যে চারটা গ্রুপ থেকে বেশি আসে, অফ, টু, ফর, ফ্রম। তো এই যে অফ, অফ এর একটা বাংলা হচ্ছে এর। যেমন আমরা বলতে পারি রহিমস ব্যাগ, মানে রহিমের ব্যাগ। অথবা আমরা বলতে পারি কি, দ্য ব্যাগ অফ রহিম, এটা মানে হচ্ছে রহিমের ব্যাগ। তার মানে অফ এর বাংলা হচ্ছে এর। এর বুঝাতে বা কোনো কিছু সম্পর্কে বুঝাতে আমরা কিন্তু এই অফ গ্রুপটাকে ব্যবহার করতে পারি। যেমন অ্যাওয়ার অফ, সচেতন। আমি তো সচেতন কোনো একটা জিনিস সম্পর্কে হবে, তাই না? তার মানে সচেতনতা, পূর্ণতা, অধিকার, এগুলো বোঝানোর জন্য আমরা অফ ব্যবহার করতে পারি। যেমন অ্যাওয়ার অফ, ফন্ড অফ, ক্যাপেবল অফ, ইগনোরেন্ট অফ, ফুল অফ, কনসিস্ট অফ। তাহলে এগুলো প্রত্যেকটার সাথে অফ হবে। তাহলে যদি এরকম থাকে স্টুডেন্ট শুড বি অ্যাওয়ার ড্যাশ দেয়ার রেসপন্সিবিলিটিস, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে অফ হবে। ঠিক একইভাবে টু, টু হচ্ছে প্রতি বা দিকে বোঝায়। তাহলে আমরা কোনো কিছুর প্রতি আসক্তি বোঝানোর জন্য, কাউকে উৎসর্গ করা বোঝানোর জন্য, কোনো কিছু চাবিকাঠি বোঝানোর জন্য আমরা টু দিয়ে থাকি। যেমন অ্যাডিক্টেড টু, কি টু, এসেনশিয়াল টু, ডিভোটেড টু, লিড টু, ডেট্রিমেন্টাল টু। তাহলে এইগুলো হচ্ছে আমরা টু। যেমন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর। ফর, ফর মানে তো জন্য। তা আমরা বুঝতে পারছি কোনো কিছুর জন্য যদি বুঝাই, যেমন সে এটার জন্য দায়ী, তাহলে আমরা কি বলবো? হি ইজ রেসপন্সিবল ফর। ঠিক আছে, তুমি এটার জন্য কষ্ট পাচ্ছ, তাহলে ইউ আর সাফারিং ফ্রম দিস, মানে ফর দিস। তাহলে ফর এইভাবে আমরা মাথায় রাখবো। ওয়েট ফর, কারো জন্য অপেক্ষা করা। ফেমাস ফর, এটার জন্য বিখ্যাত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ফেমাস ফর
ধর বললাম যে গীতাঞ্জলি, সং অফ রেইন। তাহলে এইভাবে আমাদের গ্রুপিং মেথডটা কাজে লাগাতে হবে। ফ্রম, কোনো কিছু থেকে আমরা যদি ধরো বিরত থাকা বুঝাই, কোনো কিছু থেকে রক্ষা পাওয়া বুঝাই, কোনো কিছু থেকে পার্থক্য বুঝাই, তাহলে আমরা ফ্রম বসাতে পারি। যেমন প্রিভেন্ট ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিফারেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, সাফার ফ্রম। এইভাবে যদি গ্রুপ করে নাও তাহলে এটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তাহলে এইভাবে যদি আমরা একটু দেখি বোর্ড প্রশ্ন, উই মাস্ট বি অ্যাওয়ার, অ্যাওয়ারের সাথে আমরা দেখলাম যে অফ হয়, মানে সচেতন হওয়া। দ্য ডেঞ্জার অফ স্মোকিং, ইট লিডস আ পারসন ড্যাশ, তাহলে লিডের সাথে কি হয়? লিডের সাথে হয় টু, পরিচালিত করা। মোটামুটি প্রিপজিশনের একটা ওভারভিউ পাওয়া গেল। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা তো অলরেডি আমরা শিখেছি। নাউন অফ নাউন, মানে দ্য হ্যাবিট অফ রিডিং, দ্য প্রবলেম অফ লিটারেসি, দ্য পিপল অফ বাংলাদেশ। সো নাউন, তারপর যদি একটা শূন্যস্থান থেকে নাউন থেকে মোটামুটি এখানে আমরা অফ দিয়ে দেখতে পারি যে এটা সেন্স মেক করে কিনা। আচ্ছা, ভার্বের জন্য রাইট ফর্ম অফ ভার্বের অনেক অনেক নিয়ম আছে, তবে গ্যাপ ফিলিং এর জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা তো অলরেডি জানি যে প্রিপোজিশনের ক্ষেত্রে যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যেটাকে আমরা বলি কি ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ টু এটা। আর অন্যান্য যত প্রিপোজিশন আছে তারপরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন বাই রিড বুক হবে না, বাই রিডিং বুকস। তাহলে এখানে ইন, অন, বাই, উইদাউট, অ্যাবাউট, মানে টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি আমরা দিব, দিয়ে আমরা সলভ করব। সো এতটুকু পর্যন্ত আমাদের প্রিপোজিশন এবং ভার্বের রুল। তোমাদের কি সোফার কোনো প্রশ্ন আছে? না? ওকে, ফাইন। আমাদের, আচ্ছা একটা কাজ করি, কনজাংশনের এই আলোচনাটা কি আমরা একটু স্কিপ করে সরাসরি প্র্যাকটিসে চলে যাব, নাকি এটা আলোচনা করবো বলো? কারণ কনজাংশনের এই আলোচনাটা আমরা গত ক্লাসে ক্লজের সময় করেছিলাম যদিও। সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, ওই যে ফ্যান বয়েজ, প্র্যাকটিসে যাব। আচ্ছা সমস্যা নেই, এটা যেভাবে দেয়া আছে না, এটা তুমি যদি এমনি পড়ো তাও বুঝতে পারবা। তারপর যদি না বুঝো সেটা আমাকে একটু বললো। আমি জাস্ট একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে প্যারালেলিজমের যে নিয়মটা। হ্যাঁ, প্যারালেলিজম মানে হচ্ছে উভয় দিকে সমান থাকতে হবে। মানে যে দেখো দাঁড়িপাল্লা দিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যান্ড, বাট, অর এর আগে যে পার্টিসিপল স্পিচ থাকে, ধরো একটা ভার্ব আছে বা ভার্বের ধরো আইএনজি ফর্ম আছে, তুমি তারপরেও ওই ভার্বের আইএনজি ফর্মে দিতে হবে, না হলে হবে না। এইটাই হচ্ছে আমাদের এই রুল। ধরো নাউন, এন্ড এর আগে একটা নাউন আছে, এন্ড এর পরেও তোমাকে নাউন দিতে হবে। বাটের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে। যেমন আমি ধরো বললাম এরকম, হি লাইকস রিডিং বাট আই লাইক টু ওয়াচ। দেখো একটা জিনিস, এই যে বাট এর আগে আছে রিডিং, মানে ভার্ব প্লাস আইএনজি। এখন পরের অংশে এটা কি ঠিক আছে? দেখো তো, এই কিন্তু রাইট ফর্ম ভার্বেরও আমাদের খুবই কমন একটা নিয়ম। এখানে কি হবে? এই টু ওয়াচ, এই ইনফিনিটিভ দেওয়া যাবে না। আমাদের এখানে কি করা লাগবে? এখানে আমাদের আইএনজি দেওয়া লাগবে। হি লাইকস রিডিং বাট আই লাইক ওয়াচিং। অথবা আমরা এখানে এখানে টু দিয়ে দিতে পারতাম, হি লাইকস টু রিড বাট আই লাইক টু ওয়াচ। মানে যাই দিও না কেন, তোমার দুই দিকে এটাকে সমান্তরাল করতে হবে। দ্যাট ইজ কল্ড প্যারালেলিজম। তার প্যারালেলিজম যদি আমরা বুঝে থাকি, আমাদেরকে এখন একটু প্র্যাকটিসে চলে যাই। এই যে প্র্যাকটিস, লেটস সি, ঢাকা কলেজ 2026-এর প্রশ্ন। আমাদের প্রথম যেই কাজটা সেটা কি ছিল? হোয়াট ওয়াজ আওয়ার ফার্স্ট টাস্ক? প্রথমে কি আমরা বক্সের দিকে তাকাবো? আগে না, ভালোভাবে প্রথমে এক্স্যাক্টলি পড়তে হবে। সাকিব, প্রথমে আমরা ভালো করে পড়ে নিব, অর্থাৎ স্কিম করব। মানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, আমরা আগে প্রথমে একটু দেখে যাব এটা আসলে কি নিয়ে। আচ্ছা, নিশাত মজুমদার নামটা পরিচিত, ফার্স্ট বাংলাদেশ ওম্যান, হিমালয়। আচ্ছা, এটা দেখে আমি বুঝে গেছি যে হিমালয় এবং নিশাত মজুমদার, তার মানে এটা কি নিয়ে আসলে লেখা। আচ্ছা, এরপরে যদি ছোটখাটো কয়েকটা মানে শব্দ এদিক ওদিক দেখি, তাও কিন্তু মাথার মধ্যে একটা আইডিয়া আমার বিল্ড আপ হচ্ছে যে এটা আসলে কিরকম ওয়ার্ড এখানে থাকতে পারে। আমার মাথার মধ্যে এই ওয়ার্ড গুলো আমাকে নিয়ে আসতে হবে। এইবার
আমাকে দুইটা অ্যাঙ্গেলেই চিন্তা করতে হবে আমি যখন সলভ করব। কি বলেছি এই টপিক সলভ করার ক্ষেত্রে সব সময় ভোকাবুলারি একটা সাইড, আর একটা সাইড হচ্ছে গ্রামার সেন্স। তার মানে আমি এই জায়গাতে যে ভোকাবুলারি গুলো দেয়া আছে আমার বক্সের মধ্যে, সেইটা আমি প্রপার ওয়েতে এখানে ব্যবহার করতে পারছি কিনা, যেখানে যে পার্সোনালিটির প্রয়োজন সেটা সেইভাবে ট্রান্সফর্ম করতে পারছি কিনা, যদি ভার্বের কোনো ধরনের চেঞ্জ আসে সেটা করতে পারছি কিনা, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা এখন সবাই মিলে চেষ্টা করি এটাকে সলভ করার। নিশাত মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ওম্যান হু। আচ্ছা, এই যে হু এর নিয়মটা দেখতে পাচ্ছ, এটা কিসের নিয়ম? রিলেটিভ প্রোনাউন। এই হু কাকে মানে ও কাকে বোঝাচ্ছে? ও তার আগে যে অ্যান্টিসিডেন্ট তাকে বোঝাচ্ছে, ওম্যান। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে আমাদের সাবজেক্ট। হু ড্যাশ দ্য হাইয়েস্ট, তাহলে আমাদের এখানে একটা অবশ্যই ভার্বের প্রয়োজন, তাই না? তাহলে ভার্ব জি হিসাবে যদি স্যার। চিন্তা করি, হাইয়েস্ট পিক অফ হিমালয়াস, তাহলে হিমালয়ের সর্বোচ্চ চূড়া, কি করা যায় ভার্ব হিসাবে? তাহলে এখানে আমরা কি প্রাইড নিতে পারবো না, ল্যাগ মানে পিছনে পড়া নিতে পারবো না, মাছ হবে না, এটা ভার্ব না। বেয়ার একটা ভার্ব, বহন করা, কিন্তু এখানে তো বহন বোঝাচ্ছে না। এখানে দেখো, কনকোয়ার হতে পারে, ক্লাইম্ব হতে পারে, এখানে আর কি আছে, স্কেল হতে পারে। স্কেল মানেও কিন্তু কোনো কিছুতে আরোহণ করা। তোমাদের কি মনে হয়? আচ্ছা, আরমিন বলেছে ক্লাইম্ব। ওকে, তাহলে হু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়াস, আমরা কি সবাই একমত এখানে? ঠিক আছে, আমরা এখানে তাহলে ক্লাইম্ব। এখন দেখো, ক্লাইম্ব এখানে আছে ভার্ব ওয়ান হিসাবে, কিন্তু আমাদের এই জায়গাতে রাইট ফর্ম ভার্ব এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, বিকজ আমাদের এই যে ক্লাইম করার যে কাজটা, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে রাখলে হবে না, এটা তো জেনারেল কোন স্টেটমেন্ট না, চিরন্তন সত্য না, হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট না। এই কাজটা এটা অলরেডি ইট টুক প্লেস ইন দ্য পাস্ট, যেটা অলরেডি এটা ঘটে গেছে। তার মানে কি আমাদের পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে ক্লাইম্বের ভি টু কি, ক্লাইম্বড, তাহলে আমরা এখানে পাস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আরো একটা কিন্তু হয়, আমি যদি স্কেলের এটা বলি, স্কেলড, এই স্কেল মানেও কিন্তু এই যে ক্লাইম যেটা আরোহণ করা, এই স্কেলড হচ্ছে সেম জিনিস। ঠিক আছে, তো দুইটাই হয় এখানে। তো দুইটাই যদি হয়, দুইটাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা দিব আমরা পরীক্ষার খাতায়। আচ্ছা, শি ড্যাশ অফ আ হাম্বল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। শি ড্যাশ অফ, প্রথম কথা, এটা কিসের জায়গা? শি ইজ আওয়ার সাবজেক্ট, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ভার্বের জায়গা। এখন আর্মিন এখানে যেমন বলছে হচ্ছে বর্ন। ভাই, প্রথম কথা, এখানে বর্ন যদি আমরা বলি, এখানে তো বক্সের মধ্যে কোনো জায়গায় বর্ন নেই, আছে? বক্সের মধ্যে আছে কি? না স্যার। বক্সের মধ্যে বর্ন নাই। বক্সের মধ্যে আছে বেয়ার, এই বেয়ার থেকেই বর্ন হয়। এই বেয়ারের ভি3 হচ্ছে বর্ন। ঠিক আছে, তো ভি3 তো আমরা এখানে বসাতে পারবো না। আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই একটা ফিনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তার থেকে বড় কথা, বর্ন যদি তোমরা তার পরের লাইনে পড়ো, দেখো এইখানে বেশি সেন্স মেক করে। শি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন লক্ষ্মীপুর, না আরমিন? তাহলে এখানে কি হবে? এই যে তানভীর খুব সুন্দর করে দিয়েছে, আমরা কিন্তু আমাদের গ্রুপ ভার্ব বা আমাদের এটা প্রিপোজিশনের মধ্যে আছে। তানভীর, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়ছেন আপনি? কেম অফ, যেমন আমরা জানি কেম মানে এসেছিল, কিন্তু কেম অফ মানে কি? হ্যাঁ, সে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে, মানে কোন পরিবার থেকে তার মানে উদ্ভূত হয়েছে, সে এসেছে, এইটা বোঝানোর জন্য আমরা কেম অফ ব্যবহার করি। সো যেহেতু এরপরে অফ আছে, আর এখানে দেখো এই যে কাম, সো এটার ভি2 আমরা করে দিব। তাহলে হি কেম অফ আ হাম্বল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সে একটা মানে খুবই স্বনামধন্য একটা পরিবার থেকে। শি ড্যাশ ইন আ ভিলেজ, তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলছি যে এখানে বর্ন হবে, কিন্তু দেখো এখানে দেয়া আছে বেয়ার, তো ওইটাকে আমরা হচ্ছে পাস্ট করে নিলাম, মানে পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপল যে করলাম, পাস্ট পার্টিসিপল কখনো একা হয়? আমরা লাস্ট কয়েকটা ক্লাসে শিখেছি, ভি3 অলওয়েজ ওর আগে হয় হ্যাভ ভার্ব হয়, মানে টু হ্যাভ ভার্ব, মানে হ্যাভ হ্যাজ হ্যাড, এটা হয়। না হলে কি হয়? না হলে বি ভার্ব হয়। যদি প্যাসিভ হয় তাহলে বি ভার্ব দিতে হয়। তো এটা তো প্যাসিভ, কেউ তো আর নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, তাই না? এটা তো আর নিজের ওর কন্ট্রোলে না, ওকে পৃথিবীতে আনা হয়। সো এটা প্যাসিভ, প্যাসিভ হলে কি হবে? সি এর সাথে ওয়ার হবে না ওয়াজ হবে? এখানে হবে ওয়াজ। ওই জন্য আমাদের এই জায়গাতে এই বেয়ারটাকে ভি3 করে নিলাম,
বেয়ারটার ভি3 করে নিলে এটা হয়ে গেল বর্ন, আর তার আগে আমরা ওয়াজটাকে দিলাম বি ভার্ব হিসাবে, কারণ ভি3 কখনো একা বসতে পারে না। যদি একা হয় তাহলে ওটা নন ফিনাইট ভার্ব হয়ে যাবে, কিন্তু আমরা জানি সেন্টেন্সে অবশ্যই একটা ফিনাইট ভার্ব প্রয়োজন। এটা কি সবাই আমরা বুঝতে পেরেছি এই সি নাম্বার পর্যন্ত? ওকে। লেটার, পরবর্তীতে, শি গ্রাজুয়েটেড ইন ম্যানেজমেন্ট ফ্রম ঢাকা সিটি কলেজ। নিশাত গট দ্য ড্যাশ ফ্রম হার মাদার। গট দ্য ড্যাশ। আচ্ছা, প্রথম কথা, আমাদের সিকোয়েন্স হিসেবে যদি চিন্তা করি, দা ডিটারমিনার, ডিটারমিনারের পরে শব্দ কয়টা? একটা শব্দ, রাইট? কারণ এই যে পরে আবার চলে এসেছে প্রিপজিশন। তার মানে যদি ডিটারমিনারের পরে একটা শব্দ হয় সেটা কি হবে? সেটা ডেফিনেটলি নাউন হবে। তাহলে আমাদের এখানে নাউন বসাতে হবে। তাহলে প্রথমেই আমাদের এই জায়গা থেকে বাদ দিয়ে দিতে হবে কি? আমরা ধরো ক্লাইম তো বাদ, ওটা আমরা অলরেডি বসাই ফেলছি। আমাদের এই জায়গাতে বেয়ার বাদ, কাম বাদ। তাহলে সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল, কি পেয়েছিল? এক্স্যাক্টলি, এই যে আরমিন তানভীর বলেছে লেসন। তাহলে শি গট দ্য লেসন ফ্রম হার মাদার, তার মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছিল অ্যাবাউট হাউ টু কিপ, কিভাবে রাখতে হয়, ড্যাশ স্ট্রেংথ অ্যান্ড কারেজ ইন ডিফিকাল্ট টাইম অফ লাইফ। তাহলে হাউ টু কিপ কি? মানসিক শক্তি যদি আমরা বলি, হয় না? আমরা অন্যান্য গুলা জি দেখবো, যখন একটা পারবো না আমরা তখন অন্যান্য গুলা দেখবো। আচ্ছা, হাউ টু কিপ প্রাইড স্ট্রেংথ ডাজন্ট মেক সেন্স। হাউ টু কিপ ল্যাগ, হাউ টু কিপ মাচ, স্কেল, লেসন, কনকোয়ার, মেন্টাল প্ল্যান। আচ্ছা, এখন যদি বলি মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি এবং সাহস কিভাবে মানে ডিফিকাল্ট সময়ে, জীবনে কঠিন কঠিন সময় রাখতে হয়, সেটা শিখেছিল সে তার মায়ের কাছ থেকে। তাহলে আমরা এটা কি সুন্দর করে পারি না? তাহলে she got the lesson from her mother about how to keep mental strength and courage in difficult time of life. এরপরে, লার্নিং ফ্রম হার মাদার, নিশাত মানে তার মায়ের কাছ থেকে শিখে, she began to dream of ড্যাশ দ্য হিমালয়স। আচ্ছা, শূন্যস্থানের আগে আছে কি? অফ। অফের পরে আমরা যদি কোনো এখানে বসাই কিছু, সেটা অবশ্যই কি করতে হবে? আমাদের নাউন করতে হবে বা নাউন ইকুইভ্যালেন্ট কিছু করতে হবে। আমরা যদি ভার্ব দিতে চাই, সে ভার্বটা কোন ফর্মে বসতে হয়? ভার্ব ওয়ান নাকি আইএনজি? আইএনজি। সে বিজ্ঞান, সে ড্রিম অর্থাৎ স্বপ্ন দেখা শুরু করেছিল। কিসের স্বপ্ন দেখার? ড্যাশ দ্য হিমালয়স, হিমালয় কি করার? হিমালয়ে চড়ার, হিমালয়ে আরোহণ করার, মানে যাই বলো না কেন। তো আমরা অলরেডি যদি প্রথমটাতে ক্লাইম বসায় থাকি, আমরা এখানে কি দিব? আমরা এখানে যে স্কেলিং দিব। অথবা প্রথমটায় যদি আমরা স্কেল দিয়ে থাকি, তাহলে এখানে আমরা ক্লাইম দিতে পারি, পারে না? অথবা এখানে আরো একটা কিন্তু আছে, কনকোয়ার দেয়া যায় না? কনকোয়ার মানে তো জয় করা। আমরা বলছি যে হিমালয়কে জয় করার জন্য। সো এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার হইতে পারে। তোমাকে দেখতে হবে যে এটা কি অর্থে সামঞ্জস্যতা থাকছে এবং এখানে গ্রামারটা ঠিক আছে কিনা। আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, আফটার কমপ্লিটিং হার বেসিক ট্রেনিং কোর্স অ্যাট হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিং ইন 2006, শি স্টার্টেড ড্যাশ হিমালয়ান পিকস। তাহলে শি স্টার্টেড কি স্টার্ট করা শুরু করছিল? হিমালয় পিকস ওয়ান আফটার অ্যানাদার। কি করা শুরু করছিল বলো? শি স্টার্টেড, ওই যে আমাদের বেয়ার, স্কেল আর কনকোয়ারের মধ্যে আছে, এই একই সেম জিনিস। ঠিক আছে, তো এই তিনটা তিন জায়গায় আমরা দিব। এই তিনটাই কিন্তু তিন জায়গায় দেওয়া যায়, কিন্তু এক একটা জায়গায় এক একটা ফর্মে। যেমন এফ নাম্বারে আমাদের আইএনজি যুক্ত করে দিতে হচ্ছে, এ নাম্বারে আমাদের ভি2 তে দিতে হচ্ছে, আর জি নাম্বারে এখানেও আইএনজি করে দিতে হবে। কিন্তু স্টার্টেড অলরেডি ফিনাইট ভার্ব আছে, পরেটা নন ফিনাইট করতে হবে। আচ্ছা, অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি ওম্যান, নিশাত সেট দ্য ওয়ার্ল্ড রেকর্ড অফ কনকোয়ারিং দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়স ইন 2012 টু মেক আস ড্যাশ। আমাদেরকে কি করেছিল? হ্যাঁ, আর্মিন বলছে প্রাইড, কিন্তু আর্মিন এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, প্রাইডটা হচ্ছে নাউন, আর আমাদের এখানে লাগবে কি? আমাদের এখানে লাগবে অ্যাডজেক্টিভ। আমাদেরকে তারা গর্বিত করেছিল। দেখো,
অ্যাডজেক্টিভ কোনটা নাউন কোনটা এটা বোঝার জন্য তো আর আমাদের রকেট সায়েন্স পড়তে হবে না, তাই না? আমরা যদি ওর সাথে একটা নাউন যুক্ত করি, প্রাইড ম্যান নাকি প্রাউড ম্যান, প্রাইড ফাদার নাকি প্রাউড ফাদার, তো এই প্রাইডটাকে আমাদেরকে চেঞ্জ তো করতে হবে। আচ্ছা, এরপরে মাথায় আসতে পারে যে স্যার কেন তাহলে এখানে প্রাইড দিলাম না। দেখো অলরেডি ওই যে মেকের পরে ও যেই অবজেক্ট লাগবে আস, এটা অবজেক্টিভ ফর্মেই আছে, মানে আমরা পেয়ে গেছি। আর এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তো এই আসটা হচ্ছে একটা প্রোনাউন। তো ওকে আমরা মডিফাই করছি যে আমাদেরকে সে মানে কি করেছিল, এটা গর্বিত করেছিল, সো এই জন্য এখানে আমরা প্রাউডটা দিচ্ছি। Finally, she left a message that Bangladeshi girls are not dash behind. এর একটা গ্রুপ ভার্ব, ল্যাগিং বাহাইন্ড। ল্যাগিং বাহাইন্ড মানে পিছনে পড়ে থাকা, মানে সে একটা বার্তা দিল সবাইকে যে বাংলাদেশি মেয়েরাও পিছনে পড়ে থাকছে না, আর নট ল্যাগিং বাহাইন্ড অ্যান্ড ক্যান ডু অ্যাজ ড্যাশ অ্যাজ এ বয়। এটা তো একটা খুবই কমন একটা কলিগেশন, অ্যাজ মাচ অ্যাজ, তাই না? অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা এরকম বলেই থাকি। তো এখানে এমনিতেই হয়ে যাচ্ছে। আর এমনিতেও যদি আমরা দেখি যে যেগুলো যেগুলো দিয়েছে ওগুলো বাদ দিয়ে দিলে কোনটা বাকি থাকছে লাস্টে, তো আমরা প্রাইড হয়ে গেছে, ল্যাগ হয়ে গেছে, মাছ বাদ দিয়ে স্কেল, বেয়ার, কাম, লেসন, কনকর, বাদ বাকি সবগুলাই হয়ে গেছে, শুধুমাত্র ওইটা না, প্ল্যানটা মনে হয় হয়নি। প্ল্যানটা হচ্ছে হয়নি কারণ এখানে লেখা আছে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, তোমার প্রয়োজনের তুলনায় বেশি ওয়ার্ড আছে এখানে। তো মোটামুটি আমরা এটাকে সলভ করলাম। আচ্ছা, পরেরটা আমরা হচ্ছে খুব দ্রুত সলভ করে যাই, দেখি। এটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশ্ন। পার্লামেন্ট ইজ দ্য হাউস। আমি এটা কেন দিয়েছি, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখন। কারণ আমাদের জাতীয় জীবনে আমরা প্রতিদিনই কিছু পার্লামেন্টের ভিডিও দেখছি, এটা করছি ওটা করছি। তো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ভেরি ভেরি রেলেভেন্ট টু আস। তাহলে এখন দেখো, আমরা এখানে প্রথমে যেটা করব পড়ে বুঝে নিব যে আমাদের কনটেক্সটটা কি। কনটেক্সট হচ্ছে পার্লামেন্ট হাউস সম্পর্কে লেখা। দেখো এই লাইনে গেলে এটার নাম কি, মডার্ন আর্কিটেকচার, টেকনোলজি, লার্জ এরিয়া, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কি নিয়ে লেখা, এর আয়তন নিয়ে লেখা, এর স্থাপত্য শৈলী নিয়ে লেখা। তো মোটামুটি আমার মাথার মধ্যে একটা আইডিয়া হয়ে গেল। এখন আমরা যদি লাইন বাই লাইন আসি, আ পার্লামেন্ট ইজ দ্য হাউস ওয়ার দ্য লেজিসলেটরস, মানে যারা আইন নির্ধারক, এই যে আমাদের সংসদ সদস্য, মেক অ্যান্ড চেঞ্জ লস ফর দ্য নেশন, তারা নতুন আইন তৈরি করে বা পুরানো আইনকে পরিবর্তন করে। ইন দ্য ড্যাশ দ্য পার্টি। আচ্ছা, ইন দ্য ড্যাশ এখানে আমরা কি মাথায় রাখবো? ইন, তারপরে আছে দা, এটা হলো ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ, তাহলে এখানে আমাদের অবশ্যই নাউন দিতে হবে। তাহলে কোথাকার কথা বলা হচ্ছে? পার্লামেন্ট। ইন দ্য পার্লামেন্ট দ্য পার্টি ইন পাওয়ার, যারা ক্ষমতাসীন দল আছে, অ্যান্ড দ্য ড্যাশ। আচ্ছা, পার্টি ইন পাওয়ার যারা ক্ষমতাসীন দল, আর কোন দল ডিবেট করে? অবশ্যই মানে বিরোধী দল। এখন বিরোধী বোঝানোর জন্য এখানে দেখো অপোজিট, অপোজিটটা তো এখানে দেওয়া যাবে না, বিকজ আমাদের এখানে লাগবে কি, আমাদের এখানে লাগবে নাউন। কেন? কারণ এই জায়গাতে দায়ের পরে একটা মাত্র ওয়ার্ড, দায়ের পরে একটা মাত্র ওয়ার্ড হলে সেটা কি হয়? নাউন হয় না? অপোজিটটা তো অ্যাডজেক্টিভ, ওটাকে নাউন যদি আমরা বানাতে চাই, ওই যে TION দিলে কি হয়? অপোজিশন। অপোজিশন। তাহলে আমরা বলছি ইন দ্য পার্লামেন্ট, পার্লামেন্টে দ্য পার্টি ইন পাওয়ার মানে ক্ষমতাসীন দল, অ্যান্ড দ্য অপোজিশন অর্থাৎ বিরোধী পক্ষরা ডিবেট করে অর্থাৎ বিতর্ক করে, টু মেক নিউ ল অর চেঞ্জ অর নালিফাই দ্য ওল্ড ওয়ান। তাই পুরোনোটাকে নস্যাৎ করার জন্য, পুরোনোটাকে চেঞ্জ করার জন্য বা নতুন আইন প্রণয়ন করার জন্য এই দুইটা পক্ষ বিতর্ক করে। দ্য পার্লামেন্ট হাউস ইন বাংলাদেশ ইজ ড্যাশ দ্য জাতীয় সংসদ। তাহলে বাংলাদেশের যে আইনসভা সেটাকে বলা হয় জাতীয় সংসদ। এই যে বলা হয়, এটাকে কি বলে? আবার বলি না, ইট ইজ কল্ড। তাহলে এই যে এখানে কল দেওয়া আছে, এইখানে ইডি যে যুক্ত করতে হবে, এই গ্রামার সেন্স আমার থাকা লাগবে, দুই ভাবে থাকা লাগবে। এই যে আমরা জানি যে এই জায়গাতে ইজ আছে, বি ভার্ব, বি ভার্বের পরে কখনোই ভার্বের কি হয় না, ভার্বের V1 হয় না, হয় ওর সাথে আইএনজি হয় অ্যাক্টিভ ভয়েস হলে, আর প্যাসিভ ভয়েস হলে ওর সাথে V3 হয়। তো জাতীয় সংসদ, ও তো নিজেই নিজেকে ডাকে না, তাই না? নিজে নিজেকে বলে না, তার মানে কি এটা প্যাসিভ ভয়েস, তাহলে এখানে হবে ইডি। তাহলে ইজ কল্ড দ্য জাতীয় সংসদ। ইট ইজ ড্যাশ অ্যাট শেরে বাংলা নগর। তাহলে ইট ইজ ড্যাশ, এটা কি অবস্থিত?
অবস্থিত সিচুয়েট এখানে ইংরেজি আছে কিছু? হ্যাঁ আছে, এই যে সিচুয়েট। তাহলে এটাকে কি করতে হবে? আবার সেম জিনিস, ইডি যুক্ত করতে হবে প্যাসিভ করার জন্য। তাহলে ইট ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলা নগর ইন ঢাকা। আওয়ার পার্লামেন্ট হাউস ইজ আ ড্যাশ অফ মডার্ন আর্কিটেকচার। আচ্ছা, ইজ আ ড্যাশ অফ, তাহলে এটা হচ্ছে ডিটারমিনার, এরপরে আমাদের একটা মাত্র শব্দ, মানে ডিটারমিনার গ্যাপ, তারপরে যে অফ আছে, তার মানে নাউন বসবে। তাহলে ইট ইজ আ, মানে মডার্ন আর্কিটেকচারের এটা একটা বিষয়। এখানে দেখো ওয়ান্ডারফুল আছে, ফুল থাকলে কি যেন হয়? ফুল থাকলে হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ফুলটা বাদ দিয়ে দিলে কি এটা নাউন হয়ে যাবে না? ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। তাহলে আমরা এটা বলতে পারি না যে ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি? হয় না? জি স্যার অফকোর্স। আচ্ছা, ইট ইজ আ ভেরি ড্যাশ হাউস। আচ্ছা, অন্যান্য গুলো যা যা আছে, ইট ইজ আ হিউজ, আচ্ছা হিউজটা হয়, স্মল হবে না কারণ এটা তো ছোট না, এক্সপেন্সিভও হয়, প্রবলেম হাউস হবে না, পার্লামেন্ট অলরেডি আমরা আলোচনা করছি, সলভ হাউস হবে না, ইফেক্টিভ হবে। তাহলে এখানে দেখো, হিউজ আর এক্সপেন্সিভ এর মধ্যে কোনটা দিব আমরা? বলো। এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, কারণ এরপরে যখন আমরা এরকম কনফিউশনে থাকবো যেখানে আসলে কোনটা দিব, তখন আমরা কি করব? ওইটা বাদ রাখবো। বাদ রেখে দেখবো যে এর পরে কোনো একটাতে দেখবা যে অন্য কোনো একটা অপশন চলে আসবে, তখন যেটা বাকি থাকবে লাস্ট আমরা ওইটা বলবো। তাহলে এখানে আমরা এটা বাকি রাখি এখন, ইট ইজ আ ভেরি ড্যাশ হাউস। আচ্ছা, দ্য ড্যাশ এরিয়া অফ দ্য হাউস কভার্স আ লার্জ এরিয়া। তাহলে এখন এখানে আমরা কি বলতে পারি? লার্জ এরিয়া যেহেতু কভার করছে, তাহলে এটা কি ড্যাশ এরিয়া, মানে এর যে আশপাশের এরিয়া সেটা একটা লার্জ, মানে এলাকা বা এরিয়া কভার করছে। তাহলে এটা সারাউন্ডিং, মানে কি আশেপাশের না? দ্য সারাউন্ডিং এরিয়া অফ দ্য হাউস। জি স্যার। আচ্ছা, সো দিস প্লেস শুড বি দ্য সেন্টার অফ ড্যাশ মেজর প্রবলেমস অফ দ্য কান্ট্রি। তাহলে সেন্টার অফ দ্য ড্যাশ কি হবে? একটা নাউন বসবে। বলো নাউন কি হবে? সেন্টার অফ ড্যাশ মেজর প্রবলেমস। হিউজ না। হিউজ মেজর প্রবলেমস বলছে এই প্লেসটাকে কি হওয়া উচিত, কিসের সেন্টার হওয়া উচিত? প্রবলেম গুলা কি করার? প্রবলেম গুলা সলভ করার। প্রবলেম কি হয়? প্রবলেমের সাথে সম্পর্ক কিসের? প্রবলেমের সাথে সলভের সম্পর্ক না? জি জি স্যার। স্যার। তাহলে সলভ যদি আমরা এখানে বসাতে চাই, সলভ তো একটা ভার্ব, কিন্তু অফের পরে আমরা ভার্বকে তো আমরা নাউন করতে হবে। তাহলে নাউন কিভাবে করা যায়? অফের পরে কি হবে ভার্বের সাথে? সলভ, স্যার ওটাকে আইএনজি হবে। আমরা জানি না আইএনজি সলভ, টু ব্যতীত অন্য প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। আইএনজি। আইএনজি হয়। তাহলে দিস প্লেস শুড বি দ্য সেন্টার অফ সলভিং মেজর প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি। এবার কি সেন্স মেক করছে? জি। জি স্যার। আচ্ছা, if all the members of the parliament act dash forth for the, sorry এটা এখানে একটা স্পেস হবে। তাহলে if all the members of the parliament, মানে সব সংসদ সদস্য যদি act dash for the welfare of the country, তাহলে act কেমন ভাবে? আমরা বলতে পারি না অ্যাক্ট ইফেক্টিভলি? যদি সবাই ইফেক্টিভলি কাজ করে দেশের মঙ্গলের জন্য, তাহলে এই যে ইফেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। আর আমরা জানি এটা হলো অ্যাডভার্বের জায়গা। কিভাবে? কারণ এই যে অ্যাক্ট ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তাহলে আমি যদি বলি ইফ অল দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট অ্যাক্ট ইফেক্টিভলি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, দ্য মেইন পারপাস অফ দিস হাউস উইল বি ফুলফিলড অ্যান্ড দ্য ড্যাশ কস্ট অফ পাবলিক মানি। কেমন কস্ট হয়? অনেক হিউজ। না? জি তাহলে আমরা স্যার। জি এখানে স্যার। স্মল কস্ট তো বলতে পারবো না, আমরা এখানে বলতে পারবো হিউজ কস্ট। তাহলে হিউজ যেহেতু এখানে ব্যবহার হয়ে গেল, ওই যে বাকি রেখেছিলাম আমরা যেটা, ইট ইজ আ, ওই যে কোথায় জানো, ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ হাউস। তাহলে এফ নাম্বার, এখানে আমরা তাহলে হিউজ না দিয়ে কি দিব? এখানে আমরা দিব এক্সপেন্সিভ। তাহলে ইট ইজ আ ভেরি এক্সপেন্সিভ হাউস। এই তো এইভাবে আমাদেরকে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে মাধ্যমে শেষ করতে হবে। এবং লাস্টে যে আমরা যখন খাতা জমা দিব, জমা দেওয়ার আগে আমাদেরকে কি করা লাগবে? আমাদের লাস্টে একটু রিভিশন দেওয়া লাগবে, এবং কোন কোন জিনিসগুলো একটু আমাদের দেখা লাগবে আমরা সেটা দেখি। আচ্ছা, এলিমিনেশন মেথড, এটা তো অলরেডি আমরা আহ, দেখাই দিলাম। সেটা হচ্ছে আমরা যদি যেগুলো 100% নিশ্চিত হবো সেগুলো আগে খাতায় বসিয়ে ফেলবো, আর যেগুলো নিশ্চিত হব না সেইগুলা আমরা কি করব?
সেগুলো আমরা হচ্ছে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা পরে আবার এখানে ফিরে আসব। আর বক্স থেকে যে শব্দগুলো অলরেডি আমাদের ব্যবহার করা হয়ে গেছে ওইগুলো হচ্ছে পেন্সিল দিয়ে আমরা খাতায় দাগ দিয়ে মানে এলিমিনেট করে দেবো, যাতে বারবার ওইগুলাতে আমার দেখা না লাগে, কারণ ওটা অলরেডি আমি একবার ব্যবহার করে ফেলছি। ঠিক আছে? আর অচেনা যদি শব্দ আসে, প্যানিক করার কোনো কারণ নেই। এখানে আমাদের আশপাশের শব্দ দেখলে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে এই ওয়ার্ড যেটা, সেটা আসলে নেগেটিভ নাকি সেটা হচ্ছে পজিটিভ শব্দ। এইভাবে কিন্তু আমরা একটু ট্যাকটিক্স এখানে ইয়ে করতে পারি। আর টাইমের ক্ষেত্রে যদি বলি, স্যার এখানে কতটুকু সময় ব্যয় করব, যেহেতু 10টা গ্যাপ, 5 মার্কের বেশি আমরা এখানে পাবো না, তাই কোনোভাবে আমরা এখানে 8 থেকে 10 মিনিটের বেশি সময় ব্যয় করব না। সতর্কতা হচ্ছে, উত্তরপত্রে শুধুমাত্র এবিসি দিয়ে উত্তর লিখলে হবে, পুরো প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আর ওই যে যেটা জি স্যার। বললাম, পরীক্ষার হলে আমরা লাস্টে যখন খাতা জমা দিব তার আগে আমাদের যখন রিভিশন করতে হবে, মাথায় রাখবা এই সমস্ত জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা যে আমি যে ওয়ার্ডটা দিয়েছি সেটা ফর্ম, সেটা নাউন হবে, ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, এগুলো চেঞ্জ করেছি কিনা ঠিক মতো। যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করছি কিনা, প্লুরাল নাউনের ক্ষেত্রে এস বাই এস দিয়েছি কিনা। তো এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো কিন্তু অনেকের এড়িয়ে যায়, যখন আমরা খাতা লাস্টে রিভিশন করি তখন এটা হচ্ছে আমাদের চোখে পড়ে। তো আমি বলবো যে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আজকে ক্লাসটাকে যদি আমি একটু সাম আপ করি, যদি আমাদের ক্লাসে আরো অনেক কন্টেন্ট ছিল, আজকে প্রায় 20 থেকে 25 পেজ এক্সট্রা ছিল, তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, একটু দেখে নিবা। আহ কিন্তু আমি আশা করছি আমি মোটামুটি যেই মেইন মেইন অংশগুলো সেটা কভার করতে পারছি। সো আমাদের সামারি হচ্ছে, বক্স না দেখে আগে থিমটা বুঝতে হবে, আমাদের ম্যাজিক সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, ফর্ম কিভাবে চেঞ্জ করা যায়, আমাদের এই সাফিক্স গুলা কোথায় কোনটা কাজে লাগে সেটা একটু মাথায় রাখতে হবে, প্যারালালিজমের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, আর কনটেক্সট দেখে পজিটিভ নেগেটিভ এটা একটু গেস করা শিখতে হবে। তো সেটার জন্য আমাদের প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা প্র্যাকটিস পরে যদি কোনো ধরনের ডাউট কোয়েশ্চেন অ্যারাইজ হয়, প্লিজ ডু লেট মি নো। আমাকে আলাদাভাবে বললেও হবে, গ্রুপেও বললেও হবে, ইট ডাজন্ট ম্যাটার। এখন বলো তোমাদের আজকের ক্লাস কেমন লেগেছে, ওভারঅল কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? Tanvir said he really liked today's class. It was really effective. Okay, thank you. আর আমরা মোস্ট প্রবাবলি এই ক্লাসটা একটু পরে ফেসবুকে আপলোড দিব। সো তোমাদের যারা বন্ধুরা আছে এবং বিশেষ করে আগামীকালকে অনেক এসএসসি স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিবে, তাদেরকে একবার দেখে রাখতে বলো। যে এত বেশি মানে বড় ক্লাস দেখা যদিও সম্ভব না, তারপরেও ওই মাঝখানে মাঝখানে ইফেক্টিভ যেগুলা হয়তো ওদের কাজে লাগতে পারে। ঠিক আছে? ওকে, সবাই তাহলে ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।